আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমি আবরার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনারা না আসলে এখানে বেশিরভাগ অডিয়েন্সই আমার জুনিয়রই হবা, মানে আমার মেডিকেলের যারা K76 এবং K77 করেসপন্ডিং আছো, এছাড়া অন্যান্য মেডিকেলের যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো, তারাই আসলে আমার ভিডিওর আজকে মেইন মানে বেনিফিশিয়ারি গ্রুপ। তো তোমাদের সবাইকে আজকের এই ডিসকাশনে স্বাগত। শুরুতেই আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাই যে মানে এটা কোনো ক্লাস না। মানে আমি ক্লাস বলে আমার টিচারদেরকে অসম্মান করতে চাচ্ছি না, বা আমি নিজেকে খুব মানে খুব ক্রেডিট করতে চাচ্ছি না। এটা ধরে নাও যে এটা একটা ডেমো, অনলাইন ডেমো। মানে ধরো এখন কলেজ খোলা থাকলে তোমরা যেরকম মানে ধরো সিনিয়ররা যেরকম জুনিয়রদেরকে ডেমো দিত, ধরো এখন কলেজ বন্ধ, ওই সেম জিনিসটাই আর কি। তো তো আসসালামু আলাইকুম। এবং আমি কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাই যে হচ্ছে যে আমার রুমটা হচ্ছে একদম রাস্তার সাথে। সো হয়তো তোমরা অনেক শব্দ শুনতে পাবা গাড়ি ঘোড়ার। তো যদি শব্দ শুনো তাহলে আহ, দয়া করে কিছু মনে করো না, কিছু করার নেই। আমার বাসা যেখানে আমার রুম, যেখানে আমার হাতে নাই এটা। আচ্ছা, সেকেন্ড আমি একটা জিনিস একটু মানে একটা কার্টিসি, একটা গ্র্যাটিটিউড স্বীকার করে নিতে চাই যে মানে আমার আজকের টপিকটা হচ্ছে আফটার অল অ্যানাটমির একটা পার্ট। তো আমার ঢাকা মেডিকেলে আমি যখন প্রথম ক্লাস শুরু করি, প্রথম ক্লাসে আমি যে টিচারের ক্লাস করেছিলাম তিনি ছিলেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর শামীম আরা ম্যাডাম। উনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ K34 ব্যাচের শিক্ষার্থী, এবং তৎকালীন আমাদের সময় আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন তিনি ছিলেন অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড। তো ম্যাডাম আমাদের এমব্রায়োলজি ক্লাস নিতেন, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আমি এ পর্যন্ত এমব্রায়োলজি যা শিখেছি তার 80% to 90% আমি ম্যাডামের কাছ থেকে শিখেছি, ম্যাডামের ক্লাস করে শিখেছি। কোনো বই পড়ে আমাকে এত সহজ করে কেউ বুঝিয়ে দেয়নি। বই পড়ে আমি সহজে বুঝতে পারিনি যেগুলা, সেগুলো আমি ম্যাডামের ক্লাস করে সহজে বুঝতে পেরেছি। ম্যাডামের ক্লাসে সবচেয়ে বড় যে আকর্ষণটা ছিল যে ম্যাডাম কিন্তু পুরো বোর্ডে ছবি এঁকে এঁকে পড়াতেন, এবং ম্যাডাম কিন্তু খুব সুন্দর ছবি আঁকতেন, এটা আমি বলবো না। ম্যাডাম ধরেন একদম মানে স্টিক ফিগার, লাইক একদম রাফলি একটা ছবি এঁকে এত সুন্দর, এত ইজিলি হচ্ছে উনি অ্যানাটমি টপিকগুলো মানে এমব্রায়োলজি টপিকগুলো বুঝাতেন। এটা হচ্ছে আমার কাছে সারা জীবন মনে থাকবে। এবং ম্যাডামের কাছ থেকে আমি প্রথম শিখেছি যে মেডিকেল জীবনে পরীক্ষা ভালো করার জন্য একদম রং পেন্সিল দিয়ে আর্টিস্টের মতো ছবি আঁকতে হয় না। জাস্ট 3-4 কালারের কলম থাকলে তুমি জাস্ট যদি জিনিসটা ফিগারেটিভলি আঁকতে পারো তাহলেই হয়। আমি ম্যাডামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। ম্যাডাম এখন ঢাকা মেডিকেল কলেজ থেকে অপশন নিয়েছেন। তিনি এখন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড। তোমরা যদি কেউ সেই মেডিকেল কলেজে থেকে থাকো তোমরা অবশ্যই জানো যে আমি কেন বলছি ম্যাডামের এত প্রশংসা করছি। ম্যাডামের প্রশংসার কোনো শেষ হবে না। এছাড়া ম্যাডাম ছাড়া আর যত টিচারের কাছে আমি অ্যানাটমি শিখেছি, আর যত টিচার আমাকে মেডিকেল এডুকেশন দিয়েছেন, আমি সবার কাছেই কৃতজ্ঞ। তো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। আমি একটু কিছুক্ষণ এসব কথা বললাম কারণ মানুষ আসতে আসতে একটু টাইম লাগে। মেইন ডিসকাশনের আগে এসব কথা বললে হয়তো একটু মেইন ডিসকাশনটা কম মানুষ মিস করবে আর কি। আচ্ছা, তো আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে মানে আমাকে যেটা নিতে বলা হয়েছে, আসলে নিতে বলা হয় না, আমি নিজ থেকে অফার করেছি আমি নিব। এটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি। আচ্ছা, জেনারেল এমব্রায়োলজির আগে আমি একটু ক্লিয়ার করে নেই যে অ্যানাটমিটা আসলে কিভাবে তোমরা পড়বা, বা কিভাবে সিলেবাসটা সেট করা, যেটা তোমরা পরীক্ষাতে তোমরা যেভাবে মানে সিলেবাসটা যেভাবে পরীক্ষাতে স্প্রেড হয়ে আছে। আচ্ছা, রিটেন আর ভাইভা দুইটাতে ডিস্ট্রিবিউশনটা একটু দুই রকম। রিটেনে হচ্ছে পেপার 1 আর পেপার 2। আমার ঠিক পেপার 1 পেপার 2 ডিস্ট্রিবিউশনটা এক্সাক্ট মনে নেই, তবে থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন এই তিনটা হচ্ছে ফার্স্ট পেপারে, আর ইনফেরিয়র এক্সট্রিমিটি, হেড অ্যান্ড নেক, ব্রেইন অ্যান্ড আইবল এইগুলা হচ্ছে সেকেন্ড পেপারে। এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে। মানে এই কার্ডগুলোতে যা আছে সব হচ্ছে ওই সংশ্লিষ্ট রিটেনে থাকবে আর কি। কিন্তু ভাইভাটা একটু অন্যরকম। ভাইভাটা কিভাবে হয় আমি তোমাদেরকে বলি। তোমরা যারা 76 বা সেকেন্ড ইয়ার তারা অলরেডি জানো, 77 বা যারা ফার্স্ট ইয়ার তারা, তাদের কাছে জিনিসটা একটু নতুন। ভাইভা হয় দুই পার্টে, মানে দুইটা আলাদা দিনে ভাইভা হয়। একদিন হয় হার্ড পার্ট, হার্ড মানে শক্ত, আরেকদিন হয় সফট পার্ট। বুঝতেই পারতেছো, হার্ড এর সাথে বোনস রিলেটেড আর সফট এর সাথে ভিসেরা রিলেটেড। আমি আরেকটু ক্লারিফাই করে বলি যে হার্ড পার্ট ভাইভায় কি 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 থাকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই যে ছোটবেলা থেকে আমি একটু তোতলাই। সো যদি
কোনো কথা বলতে কষ্ট হয় আমি আবার বলবো, বাট তোমরা একটু ধৈর্য ধরে শুনি। আচ্ছা, হার্ড পার্ট ভাইভায় কি কি থাকে? হার্ড পার্ট ভাইভায় তো বুঝতে পারতেছো অবভিয়াসলি বোনস এন্ড জয়েন্টস থাকবে, আর সফট পার্ট ভাইভার মেইন জিনিস হচ্ছে ভিসেরা এন্ড অর্গান। এছাড়া হার্ড পার্ট আর সফট পার্টে আরো কিছু সাবসিডিয়ারি জিনিস থাকে। হার্ড পার্টে থাকে জেনারেল অ্যানাটমি, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি। আর সফট পার্টে থাকে ভিসেরা এবং অর্গান রিলেটেড অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি। সো জেনারেল এমব্রায়োলজিটা কিন্তু হার্ড পার্ট ভাইভাতে পড়েছে। জেনারেল এমব্রায়োলজিটা কি এটাও তোমরা সবাই জানো, আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি। সেল ডিভিশন আছে, গ্যামেটোজেনেসিস আছে, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড উইক অফ ডেভেলপমেন্ট আছে, তারপর আছে যে নট মানে একটু জার্ম লেয়ার ডেরিভেটিভস। মেইনলি এই কয়েকটা জিনিস আছে জেনারেল এমব্রায়োলজিতে। আর অর্গান রিলেটেড এমব্রায়োলজিতে ওই অর্গান রিলেটেড গুলো থাকবে, ওইটা হচ্ছে সফট পার্ট। এখন আরেকটা জিনিস বলি যে অর্গান রিলেটেড এমব্রায়োলজি কিন্তু পরীক্ষা ভাইভা পরীক্ষার জন্য খুবই সহজ। জাস্ট একটা অর্গান কোন জার্ম লেয়ারের ডেরিভেটিভ এটুকু জানলে কিন্তু তোমার মোটামুটি পাস মার্কটা চলে আসে। কিন্তু জেনারেল এমব্রায়োলজির ব্যাপারটা যেটা, জেনারেল এমব্রায়োলজিটা কিন্তু ভাইভাতে বেশ এক্সটেন্সিভলি ধরা হয়। সো আমি তোমাদেরকে আজকে যে জিনিসগুলো সম্পর্কে একটু বলবো, তোমরা কিন্তু মনে করো না যে কোনোটাই তোমাদের দরকার নাই বা কোনোটাই তোমাদের জন্য খুব অ্যাডভান্সড। সবগুলোই তোমাদের জন্য খুবই বেসিক, সবই তোমাদের বইয়ে আছে। জাস্ট তোমরা একটু জিনিসগুলো মনে রাখবা, আমি একটু বলে দেওয়ার পর তোমরা দরকার হলে বই ঘেটে নেট ঘেটে পড়বা, তাহলে জিনিসগুলো তোমাদের ভাইবার জন্য কাজে লাগবে। এবং এই যে এই বেসিকটা, এটা তোমাদের পুরো মেডিকেল লাইফে, পুরো ডাক্তারের জীবনে এই বেসিকগুলো নিয়ে তোমাদেরকে চলতে হবে। সো তোমরা খুব মানে ক্লিয়ারলি কথাগুলো শুনবা, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে মানে জিজ্ঞেস করবা। তোমরা কিভাবে জিজ্ঞেস করবা, তোমরা এখানে মানে কমেন্টে তোমরা পোস্ট করে দিবা। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে অনেকে ওয়াচ পার্টি হোস্ট করে, সেখানে কমেন্ট করলে কিন্তু সেটা আমাদের পেজে আসে না। সো মেক শিওর যে ইউ আর কমেন্টিং ডিরেক্টলি অন দ্য ভিডিও ইটসেলফ। সো উইদাউট ফার্দার অ্যাডু আমি শুরু করতে চাই, অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গিয়েছে, মূল্যবান সময়। সো আরেকটা জিনিস বলে নিতে চাই, আমি সারা জীবন মানে ভাবতাম যে যেই টিচাররা বোর্ডে ক্লাস নেয়, যে টিচাররা খাতায় এঁকে পড়ায় তারা খুবই ভালো, আর যারা স্লাইড দেখায় ক্লাস নেয় তারা খুবই খারাপ। এটা শুধু আমি না, মানে খারাপ, আমি ভালো খারাপের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে ক্লাসের কোয়ালিটিটা, মানে যেই ক্লাসে টিচার স্লাইড দেখে পড়ায় সেই ক্লাসের কোয়ালিটিটা একটু খারাপ হয়। কেন? কারণ স্টুডেন্টরা একটু কম কনসেন্ট্রেশন বা কম এনজয় করতে পারে। আর যেই ক্লাসটা টিচাররা বোর্ডে এঁকে পড়ায় সেটা হচ্ছে একটু বেশি এনজয় করতে পারে, বেশি এনগেজিং হতে পারে। এটা আমার পার্সোনাল বিলিফ ছিল, আমি মনে করি যে আরো অনেকে এই জিনিসটা বিলিভ করে। তো কিন্তু দেখো হাউ হিপোক্রিট আই এম, আজকে আমি তোমাদেরকে কিন্তু স্লাইড দিয়ে পড়াচ্ছি, স্লাইড দিয়ে পড়াবো। আমার ইচ্ছা ছিল যে আমি অন্য কোনো ভাবে যদি পড়াতে পারতাম, আমার ইচ্ছা ছিল যে ধরো খাতায় এঁকে ছবি এঁকে ক্যামেরা দিয়ে যদি পড়াতে পারতাম, কিন্তু আমার ওরকম সেট আপ নাই যে আমি একটা ক্যামেরা উপরে ধরে থাকবো তারপর খাতায় আঁকবো, বা আমার কোনো হোয়াইট বোর্ড নাই, যে আমি কখনো আসলে প্রফেশনালি পড়াইনি, তো এই জন্য আমার আসলে সেট আপ নেই। সো আফটার অল আই হ্যাভ রিসোর্টেড টু দ্য স্লাইডস। তো আমি একটু হ্যান্ড রিটেন টাচ রাখার চেষ্টা করেছি, অনেকগুলো ছবি আমি নিজে পেইন্টে এঁকে, মাইক্রোসফট পেইন্টে এঁকে তোমাদের এখানে দিয়েছি, তোমরা যেন একটু একটু ইজিলি বুঝতে পারো আর কি। আমি যেভাবে ইজিলি বুঝতে পারছি তোমাদেরকে সেভাবে একটু বোঝানোর চেষ্টা করব। সো আমি শুরু করি। আচ্ছা, শুরুতেই স্লাইড দেখানোর আগে একটু বলে নেই, শুরুতেই এমব্রায়োলজির শুরুতে যে টপিকটা আসে সেটা হচ্ছে যে গ্যামিট অ্যান্ড গোনাড। গ্যামিট কি, গোনাড কি, এগুলো তোমরা সবাই জানো, যারা জানো না তারা এখন শুনে নাও। ইজিলি ভাষায় সংজ্ঞা বলতেছি না, আমি জাস্ট সহজ করে বলতেছি। গ্যামেট মানে হচ্ছে স্পার্ম আর ওভাম। গ্যামিট মানে হচ্ছে স্পার্ম আর ওভাম। স্পার্ম কি? মেল রিপ্রোডাক্টিভ সেল। ওভাম কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। সোজা কথায় যেই রিপ্রোডাক্টিভ সেল ওইটাকে এক কথায় কমন, মানে মেল যদি হয় স্পার্ম আর ফিমেল জেন্ডার যদি হয় ওভাম, তাহলে কমন জেন্ডার হচ্ছে হচ্ছে গ্যামিট। ঠিক আছে? আর গোনাড কি? গোনাড হচ্ছে GONAD, গোনাড। এটা হচ্ছে একটা অর্গান, যেই অর্গানে গ্যামিট তৈরি হয়, যে অর্গানে গ্যামিট প্রডিউস হয়, সেই অর্গানটাকেই কিন্তু গোনাড বলা হয়। সো তাহলে মানে এটা হচ্ছে মানে তোমাদের জন্য সবচেয়ে মোস্ট বেসিক যে কোয়েশ্চেন পসিবল। তো আমরা হার্ড পার্ট সফট পার্ট কি এই ইয়েটা আমরা অলরেডি দেখে ফেলেছি। আচ্ছা, তারপরে গ্যামিট গোনাড কি এটা আমরা দেখলাম।
আমি কিন্তু আসলে স্লাইড তৈরি করিনি, আমি আমি এতই লেজি, আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার আসলে পাওয়ার পয়েন্টে টাইপ করার ধৈর্য ছিল না, তো ওটা খুব বেশি ক্লিশে মনে হয় আমার কাছে, এজন্য একটু ভিন্নধর্মী। যাই হোক, আচ্ছা ঠিক আছে। সো গ্যামিট আর গোনাডের পর তোমাদের, তা আমি তাহলে লেটস জাস্ট জাম্প ইনটু দ্য টপিক অফ টুডে, সেল ডিভিশন এন্ড গ্যামিটোজেনেসিস। সেল, সেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর এই হচ্ছে নিউক্লিয়াস, এটা ছবি তোমরা সবাই জানো। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ছোট ছোট চিকন চিকন সুতার মতো জিনিসগুলা, এগুলা তোমরা নাম সবাই জানো, এটা নাম হচ্ছে ক্রোম্যাটিন। আর এটাও তোমরা সবাই আঁকছো ছবি, স্পিন্ডল যন্ত্র, আর মাঝখানে এক্স এর মতো, এগুলার নাম তোমরা ইন্টারের সময় জানতা ক্রোমোজোম। সো আমি ফার্স্টে যে জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই, তোমরা সবাই জানো, তাও আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমাটিন অ্যান্ড ক্রোমোজোম। আচ্ছা, এটা তো একটা নর্মাল সেল মনে হচ্ছে, কিন্তু এই সেলের তো স্পিন্ডল যন্ত্র, তার মানে কি এটা একটা ডিভাইডিং সেল, তাই না? এটা একটা রেস্টিং সেল না, এটা একটা ডিভাইডিং সেল। সত্যি কথা বলতে কি, নর্মাল সেলে সায়েন্টিস্টরা কখনো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও ক্রোমাটিন খুঁজে পায় না, এখানে জাস্ট ছবি দেখানোর জন্য এখানে জাস্ট দেখানো হয়েছে। এটা এতই মাইক্রোস্কোপিক যে নর্মাল মাইক্রোস্কোপে ক্রোমাটিন দেখা যায় না। কিন্তু সেল ডিভিশনের সময় তোমরা একটা জিনিস, যারা ইন্টার থেকে, তোমরা তো সবাই ফ্রেশ ইন্টার থেকে আসছো, তোমরা সবাই জানো যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন গুলো আস্তে আস্তে পানি হারাতে শুরু করে, এবং তারা আস্তে আস্তে খাটো এবং মোটা হতে শুরু করে, পেঁচাতে শুরু করে। জানো তো, যারা কাপড় ধুইছো তারা জানো যে কাপড় যখন নাড়ো, কাপড় যখন নিংড়াও, কাপড় নিংড়াইলে কাপড়টা কি আরো কয়েলড হয়ে যায় না, আরো পেঁচায় যায় না, এটা পানি হারায় না? ক্রোমোজোমটা, ক্রোমাটিনটাও কিন্তু এরকম। যে ক্রোমাটিনটা একদম চিকন সুতার মতো ছিল একটা রেস্টিং সেলে, সেই ক্রোমাটিনটা যখন সেলটা ডিভাইড হতে শুরু করলো, তখন তারা পানি হারাইলো, তারা কয়েলড হইলো, তারা পেঁচায় পেঁচায় এতটা ছোট হইলো যে তাদেরকে এখন দেখা যাচ্ছে, তারা এখন ভিজিবল হয়ে গেছে। এই যে ভিজিবল যে যে মানে ভিজিবল যে ক্রোমাটিনটা, এই ভিজিবল ক্রোমাটিনটাকে সায়েন্টিস্টরা নাম দিছে ক্রোমোজোম। তো তাহলে তোমরা বুঝতে পারছো, ক্রোমাটিন হচ্ছে যে ইনভিজিবল, ভেরি থিন, স্পাইরাল অর আনকয়েলড ফর্ম অফ ক্রোমাটিন। আর ক্রোমোজোম হচ্ছে ডিউরিং সেল ডিভিশন দ্য ভিজিবল, ভেরি কয়েলড অ্যান্ড ভেরি থিক ভিজিবল পার্ট দ্যাট ইজ সিন আন্ডার মাইক্রোস্কোপ। আচ্ছা, এই জিনিসটা কি এটা তোমরা সবাই জানো, আমি আবার বলি, আবার ক্ল্যারিফাই করি। সায়েন্টিস্টরা কি করছে, সায়েন্টিস্টরা ধর একটা সেল নিছে, যে কোনো একটা হিউম্যান সেল নিছে, সে হিউম্যান যে কোনো একটা সেল নিয়ে সে সেলটাকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে এমন ভাবে স্টিমুলেট করছে যেন সেই সেলটা ডিভাইড হয়। সেই সেলটা ডিভাইড হওয়ার সময় তারা দেখতেছে যে নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে, সরি, তারা দেখতেছে যে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ভিজিবল হয়ে উঠতেছে, যে কিছু অদৃশ্য একটা আমি জিনিস দেখতেছিলাম, একটা ফাঁকা জায়গা দেখতেছিলাম, হঠাৎ এই কি জিনিসগুলো, এগুলো কিভাবে ভিজিবল হচ্ছে। তারা তখন তাড়াতাড়ি করে, মানে ভিডিও যেমন পজ করে না, যে একটা ইন্টারেস্টিং জিনিস চলে, এগুলো যে আবার দেখার জন্য ভিডিও পজ করে, তারা তেমন করে সেল ডিভিশনটাকে পজ করলো, একটা সাবস্টেন্স দিয়ে পজ করলো। ধরো কোন স্টেজে পজ করলো, তারা দেখলো যে যেই স্টেজে সবচেয়ে বেশি ভালোভাবে দেখা যাচ্ছে সেই স্টেজে পজ করলো। সেই স্টেজটার নামই কিন্তু অ্যাকচুয়ালি মেটাফেজ। তোমরা জানো যে মেটাফেজে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। ওই স্টেজে তারা পজ করলো, পজ করে তারা দেখলো যে এরকম অনেকগুলা জিনিস একটা কোষে, অনেকগুলা জিনিস এরকম এক্স এর মতো, এক্স এর মতো কিনা আমি আসলে জানি না, বাট বিজ্ঞানীরা যেহেতু অনেকবার বলছে, সেহেতু হয়তো এরকমই ছিল দেখতে। তারা দেখলো যে পুরা নিউক্লিয়াস জুড়ে এরকম অনেকগুলো জিনিস ছড়ায় ছিটে আছে, এত সুন্দর করে গুছায় ছড়ায় ছিটায় নাই, বাট তারা কি করছে, তারা দেখলো যে এরকম আছে অনেকগুলো জিনিস যেগুলো মেটাফেজ 10-এ দেখা যায়। তারা কি করলো, এই জিনিসগুলো ছবি ক্যাপচার করলো, ছবি ক্যাপচার করে করে তারপর তারা দেখলো যে এগুলো সবগুলাকে আমরা একটু অর্ডার করে ফেললে কেমন হয়। তারা অর্ডার করা শুরু করলো, সবচেয়ে লম্বা সাইজ থেকে সবচেয়ে ছোট সাইজ পর্যন্ত তারা ক্রোমোজোম গুলোকে অর্ডার করা শুরু করলো। তারপর এরকম একটা ছবি আসলো, এবং তারপর তারা গুনে দেখলো যে এরকম একটা কোষে মোট 46টা জিনিস দেখা যাচ্ছে, মোট 46টা ক্রোমোজোম দেখা যাচ্ছে হিউম্যান সেলে। আমি অন্য সেলের কথা বলতেছি না, অন্য সেল অন্যরকম থাকতে, বাট হিউম্যান সেলে, হিউম্যান ম্যাচিউর সেলে, হিউম্যানের যে নর্মাল সেল, আমার হাতের সেল, পায়ের সেল, নাকের সেল, এই সেলগুলোতে 46টা তারা এরকম ক্রোমোজোম পাইলো, এবং তারা লেন্থ অনুসারে এগুলোকে অর্ডার করে করে দেখলো যে মোট 46টা আছে। তারপরে তারা আবার বলল যে ওয়েট, এখানে 46টা আছে ঠিক আছে, কিন্তু 46 রকম তো না, এখানে সর্বমোট ক্রোমোজোম আছে 23 রকম। তার মানে কি, প্রতি রকম ক্রোমোজোম আছে 2টা করে।
তখন তারা কি করলো, একই রকম যে দুইটা ক্রোমোজোম এই দুটোকে ওরা একসাথে করলো, একসাথে করে 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 তারপর আলটিমেটলি ওরা দেখলো যে মানুষের একটা কোষে বেসিক্যালি 46টা ক্রোমোজোম থাকলেও তারা বেসিক্যালি 23 রকমের, প্রতি রকমের দুইটা করে, এই দুইটার একটা একই রকম। যাই হোক, সো মোট 23 পেয়ার ক্রোমোজোম যে আছে একটা মানুষের ম্যাচিউর কোষে, এই জিনিসটা তারা কনক্লুড করলো। তারপর তারপর তারা আর নাম্বারিং তো কিভাবে করলো আমি তোমাকে বলি। সবচেয়ে লম্বা যেই দুইটা ক্রোমোজোম এই দুটাকে তারা দিল 1, তার চেয়ে কম লম্বা এই দুটাকে তারা দিল 2, তার চেয়ে কম লম্বা 3, করতে 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 এভাবে একদম সবচেয়ে ছোট যে দুইটা এই দুটাকে তারা নাম দিল 22। আর লাস্টে XXXY এই ক্রোমোজোমটার নাম যে আসলে কিভাবে এরকম হয়েছে, এগুলা সার্টেনলি আমি দেখতে পাচ্ছি যে 22, 21 বা অনেকগুলো থেকে লম্বা, এগুলো কেন একদম লাস্টে আসলো বা কেন এগুলোকে 23rd পেয়ার বলা হয় আমি জানি না, বাট তারা নিশ্চয়ই পরে যখন বুঝতে পারছে যে এগুলো আলাদা রোল আছে তখন নিশ্চয়ই মানে তারা এটাকে একটু আলাদা করে সেগ্রিগেট করে রাখছে। আচ্ছা, তাহলে তারপর তারা চিন্তা করলো একটা মানুষের কোষে 46 ক্রোমোজোম থাকে, 23 রকমের, 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে প্রতি জোড়ায় দুইটা একদম একই রকমই দেখতে, দুইটার কাজও তো মনে হচ্ছে একই রকম, কিন্তু দুইটা কেন, দুইটা কোত্থেকে আসলো? ওয়েল, তারপর তারা মানে মানে তাদের সমস্ত গবেষণা থেকে কোরিলেট করে সিদ্ধান্ত নিল যে আমরা যখন জন্ম হই, আমাদের যখন জাইগোট তৈরি হয় ফার্টিলাইজেশনের সময়, আমাদের ফাদার আমাদের স্পার্ম যে যিনি দেন তার স্পার্মে থাকে 23 ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম, আর আমাদের মায়ের ওভামে থাকে 23টা ক্রোমোজোম। ওই 23টা ক্রোমোজোমই কিন্তু একসাথে হয়ে আলটিমেটলি আমাদের সব সেলে অবস্থান করে। প্রত্যেকটা সেলে ওই যে 23 23 46টা ক্রোমোজোমের কপি প্রত্যেকটা সেলে এই 46টা ক্রোমোজোমই আছে। সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ছবিটা দেখাচ্ছি। ধরে নাও যে আমাদের শরীরে সবার কোষে এই ক্রোমোজোমগুলো আছে। ধরে নাও যে নীলটা আমার বাবা থেকে আসছে আর লালটা আসছে আমার মা থেকে। মানে আসছে মানে কি, আসছিল অ্যাকচুয়ালি ফার্স্ট যে সেলটা হয়েছিল সেখানে জাইগোটে, তারপর জাইগোটটা যতবার ভাগ হয়েছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হইতে হইতে সব কোষে আলটিমেটলি এই জিনিসটাই আছে। হাফ অফ দেম আর ফ্রম আওয়ার ফাদার, হাফ অফ দেম আর ফ্রম আওয়ার মাদার। আর লাস্ট যে পেয়ারটা এটা কিন্তু দেখো এক্স 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 ওয়াই, এটা কিন্তু সবার না, যারা ছেলেরা তাদের আছে এক্স ওয়াই আর যারা মেয়েরা তাদের আছে এক্স এক্স। আচ্ছা ঠিক আছে, গেল, এগুলো তোমরা সবাই জানতা, সবাই সবই এগুলো তোমরা বুঝতা। তারপরে আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবো, তোমাদের ভাইবা জিজ্ঞেস করবে, ভাইবা জিজ্ঞেস না করলেও তোমাদের জানা উচিত, হোয়াট ইজ হোমোলোগাস ক্রোমোজোম। আমরা হোমোজাইগাস ক্রোমোজোম ইন্টারে অনেক শুনছি, আবার হোমোলোগাস ক্রোমোজোমটাও শুনছি। তো আমাদের পার্সপেক্টিভ থেকে হোমোলোগাস হোমোজাইগাস এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা ক্লিয়ার হয়নি একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো এই হচ্ছে ফার্স্ট ক্রোমোজোম পেয়ার। ধরো একটা আসছে আমাদের বাবা থেকে, একটা আসছে আমাদের মা থেকে। সায়েন্টিস্টরা কিন্তু অলরেডি বুঝতে পারছে যে এই দুইটা ক্রোমোজোমের সাইজ একদম একই, এজন্য এই দুইটাকে ওনারা ক্রোমোজোম 1 নাম্বার দিছে, একটা মা থেকে একটা বাবা থেকে। তারপর তারা আরেকটু গবেষণা করে দেখলো যে এই ক্রোমোজোমের প্রত্যেকটা পার্টে যেই জিনগুলো আছে, those are exactly identical to the genes in this chromosome 2। মানে এই ক্রোমোজোমের ডগায় যদি মাথার চুলের বর্ণ নিয়ন্ত্রণকারী জিন থাকে, এখানেও ঠিক একই জিনই আছে। এখানে যদি চোখের রঙের জিন থাকে, এখানেও চোখের রঙের জিন আছে। এখানে যদি গলার ভয়েসের জিন থাকে, এখানেও গলার ভয়েসের জিন আছে। আবার তারা সেকেন্ড পেয়ারে মুভ করলো, এই জায়গায় যদি হাইটের জিন থাকে, হাইট নিয়ন্ত্রক জিন, এই জায়গাতেও তারা দেখলো যে এখানেও হাইট নিয়ন্ত্রক জিন। এখানে যদি ধরো তার তার সাপোজ আর অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স, তার আঙ্গুল কেমন হবে সেই জিনটা থাকে, এখানেও সেই একই জিন থাকবে। সো তারা যে সিদ্ধান্তটা নিল যে সেম পেয়ারের ক্রোমোজোমের যে দুইটা মেম্বার, দে হ্যাভ এভরিথিং ইন কমন, মানে এই জায়গায় যেই ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণকারী জিন, এখানেও ঠিক একই ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণকারী জিন থাকবে এবং অল থ্রু। সো একই পেয়ারের ক্রোমোজোম উইল অলওয়েজ হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক শেয়ারিং জিন। এখন একটা ক্রোমোজোমের যে কোনো একটা জায়গা, যেই জায়গাটা কোনো একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণ করে, সেই জায়গাটাকে বলা হয় লোকাস, LOCUS, লোকাস। আমি আবার বলছি, একটা ক্রোমোজোমের যেই জায়গাটা কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক কে ইন্ডিকেট করে, ডিটারমাইন করে, সেই জায়গাটাকে বলা হয় লোকাস। সো
এই জায়গায় হচ্ছে মাথার চুলের লোকাস, এই জায়গায় হচ্ছে গলার ভয়েসের লোকাস, এখানেও মাথার চুলের লোকাস, এখানেও গলার ভয়েসের লোকাস, এই পুরোটা জুড়ে অসংখ্য লোকাস, বাট এই পুরোটা জুড়ে সে একই লোকাস গুলাই আছে। তো এই দুইটা ক্রোমোজোমের লোকাস গুলা একই, হোমোলোগাস, সেম লোগাস। সো একই পেয়ারের যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে হোমোলোগাস ক্রোমোজোম গুলার একটা আসে অবশ্যই আমাদের বাবা থেকে, একটা আসে অবশ্যই আমাদের মা থেকে। ঠিক একইভাবে এটাও কিন্তু সেক্স ক্রোমোজোম কিন্তু একে অপর হোমোলোগাস। আচ্ছা, অ্যালিল ভার্সেস লোকাস। লোকাস কি এটা তোমরা বুঝতে পারছো, কোনো একটা ক্রোমোজোমের একটা স্পেসিফিক জায়গায় যেই ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণকারী জিন থাকে ওইটাকে একটা লোকাস বলে। এখন ওই জিনটা কোন ক্যারেক্টারিস্টিক, মানে ওই ক্যারেক্টারিস্টিকের জিনটা কোন ক্যারেক্টারকে প্রেফার করতেছে সেটা কিন্তু আরেকটা জিনিস। যেমন আমি তোমাকে একটা জিনিস বললাম যে এই জায়গায় থাকে ধরো মাথার চুলের জিন, এই জায়গায় থাকে মাথার চুলের জিন। তো মাথার চুলের জিন এটা হচ্ছে এখানকার লোকাস, এটাও এখানকার লোকাস, সো এই দুটো হোমোলোগাস। কিন্তু ধরো আমি কোনোভাবে বুঝতে পারলাম যে এই জায়গার যে মাথার চুলের জিনটা সে যদি এক্সপ্রেস হয় সে মাথার চুলের রং বানিয়ে দিবে ধরো ব্লন্ড, আর এই জায়গায় যে চুলের জিনটা সে ধরো মাথার চুলের রং বানায় দিবে কালো। দুইটাই কিন্তু মাথার চুলের রং ইন্ডিকেট করতেছে, কিন্তু এ ইন্ডিকেট করতেছে ব্লন্ড মানে গোল্ডেন, আর এ ইন্ডিকেট করতেছে কালো। কোনো একটা লোকাস আলটিমেটলি যেই ক্যারেক্টারটা ইন্ডিকেট করে সেটাকে বলা হয় ওই লোকাসের অ্যালিল। মানে এই জায়গার লোকাস হচ্ছে মাথার চুলের রং, আর এই জায়গার অ্যালিল হচ্ছে মাথার চুলের রং গোল্ডেন। আর এই জায়গার লোকাস হচ্ছে মাথার চুলের রং, আর এই জায়গার অ্যালিল হচ্ছে মাথার চুলের রং কালো। সো তোমরা অ্যালিল বুঝতে পারছো, লোকাস বুঝতে পারছো, হোমোলোগাস বুঝতে পারছো, তাহলে আলটিমেটলি এখন হোমোজাইগাসটা বুঝাই দেই, খুব ইজি। এই যে দেখো আমি দেখলাম যে এই দুইটা জায়গার লোকাস একই হইলেও অ্যালিলটা ডিফারেন্ট, রাইট? এই যে অ্যালিল ডিফারেন্ট, একই লোকাসের যদি দুইটা অ্যালিল ডিফারেন্ট হয় তখন সেটাকে বলা হয় হিটেরোজাইগাস। কিন্তু যদি দুইটাই একই কালার ইন্ডিকেট করতো, এটাও কালো রং দিবে চুলের, এটাও কালো রং দিবে চুলের, তখন আমরা এই দুটো লোকাসকে একে অপরের হোমোজাইগাস বলতে পারতাম। সো আই হোপ ইউ গেট এভরিথিং কারেক্ট, এভরিথিং ইজ ক্লিয়ার সো ফার। হোমোলোগাস, হোমোজাইগাস, লোকাস, অ্যালিল, আশা করি সারা জীবনে এগুলো নিয়ে আর কখনো কোনো কোয়েশ্চেন থাকবে না। যারা জানতা তারা তো ভালোই, আর যারা জানতা না তারা এখন যে ইনশাল্লাহ জেনে গেছে, ইনশাল্লাহ আশা করি আমি ভালো মতো বুঝাতে পারছি। আচ্ছা, এরপর আসি আরো কিছু কোশ্চেন, যে ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি, এন কি, 1n কি, 2n কি। এগুলো আমরা সারা জীবন শুনছি, শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। যারা বুঝছি তারা বুঝতে বুঝতে টায়ার্ড হয়ে গেছে, যারা বুঝিনি তারা এটা চিন্তা করে টায়ার্ড হয়েছে যে কয়দিন আর এগুলো না বুঝে দেখবো। দেখি আমরা একটু বুঝার চেষ্টা করি। এই যে আমি তোমাদেরকে একটা কথা বললাম যে বিজ্ঞানীরা মানুষের শরীরে 46টা ক্রোমোজোম পাইছে, কিন্তু আলটিমেট ইম্পর্টেন্ট কথাটা কি, কয় রকম ক্রোমোজোম পাইছে বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা মোট 23 রকম ক্রোমোজোম পাইছে। রিমেম্বার দ্য ওয়ার্ড রকম। কয় রকম? 23 রকম। মানুষের সমস্ত কোষে সেখানে যে কয়টা ক্রোমোজোমই থাকুক না কেন, সেখানে ঘুরে ফিরে আলটিমেটলি 23 রকম ক্রোমোজোমই পাওয়া যাবে। এই 23 সংখ্যাটা মানুষের স্পিসিসের জন্য স্পেসিফিক। প্রত্যেকটা প্রাণীরই একটা স্পেসিফিক রকম ভেদ আছে। ধরো গরিলাতে, ধরো সাপোজ কথার কথা 50 রকম ক্রোমোজোম পাওয়া যায়, মানুষে পাওয়া যায় 23 রকম, হামিংবার্ডে পাওয়া যায় 20 রকম, তেলাপোকায় পাওয়া যায় ধরো 500 রকম। রকমটা ইম্পর্টেন্ট। এই রকমটাই হচ্ছে এন। এন মানে হাউ মেনি ভ্যারিয়েশনস অফ ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন হিউম্যান সেল। এখন 23 রকম ক্রোমোজোম মানুষের কোষে একটা করেও থাকতে পারে, কোনো কোনো কোষে দুইটা করেও থাকতে পারে। আমি এই যে ছবিগুলো দেখাইলাম এখানেও 23 রকম ক্রোমোজোম আছে, কিন্তু প্রত্যেক রকম ক্রোমোজোম আছে দুইটা করে। আর আরেকটা কোষ তোমাকে দেখাই, এই কোষটাতে 23 রকম ক্রোমোজোমই আছে, কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম আছে একটা করে। এই যে 23 রকম ক্রোমোজোম যেই কোষে দুইটা করে থাকবে সেই কোষকে বলবো আমি ডিপ্লয়েড কোষ, 2n, টোয়াইস n, 2 টাইমস n। আর যেই কোষে 23 রকম ক্রোমোজোমই আছে কিন্তু একটা করে আছে সেটাকে আমি বলবো হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড। সো n ইট ইজ জাস্ট মানে গুণিতক,
এটা যদি 1 দিয়ে গুণ করো 1n, এটা ইন্ডিকেট করে যে একটা কোষে জাস্ট একটা করে আছে 23 রকম ক্রোমোজোম, 2n মানে একটা কোষে দুইটা করে আছে 23 রকম ক্রোমোজোম। আর আমরা এটা সবাই জানি যে ডিপ্লয়েড কোষ হচ্ছে আমাদের যত ম্যাচিউর সেল ওগুলো সব ডিপ্লয়েড কোষ, আর আমাদের শুধুমাত্র স্পার্ম এন্ড ওভাম এই কোষগুলা, এছাড়াও কিছু কোষ আছে এগুলো স্পার্ম ও ওভামের পূর্বসূরি বা একটু উত্তরসূরি, এগুলোতেও মানে এরকম অল্প কিছু কোষ আছে যেগুলো হ্যাপ্লয়েড। তো আশা করি ডিপ্লয়েড হ্যাপ্লয়েড তোমরা খুব ইজিলি এখন বুঝতে পারবা। এখন আমরা একটা ক্রোমোজোমের স্ট্রাকচার, এটা তোমরা সবাই জানো। এই ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, আর ক্রোমোজোমে থাকে শর্ট আর্ম আর থাকে লং আর্ম। এছাড়া থাকে এক কোনায় যে প্রান্ত, এটাকে বলা হয়, এই প্রান্তটা যদি সাপোজ নিউক্লিওলাসকে টাচ করে তখন এটাকে বলা হবে স্যাটেলাইট। আর কিছু কনস্ট্রিকশন আছে, এগুলো আমাদের আজকের ডিসকাশনের সাথে নট রেলেভেন্ট। সো আর হচ্ছে অটোজোম আর সেক্স ক্রোমোজোম, কি জিনিস এটা? প্রত্যেকটা ক্রোমোজোমই কিন্তু 23 রকম ক্রোমোজোমই কিন্তু, সাপোজ আমি এখানে দেখাই 23টা ক্রোমোজোম, 23 রকম ক্রোমোজোম আছে। আর সরি, এই যে দেখো 22 রকম ক্রোমোজোম আছে, আর 23 রকমের 2 রকম আছে, এক্স অথবা ওয়াই। 23 রকম ক্রোমোজোমে সবাই কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণ করে। আর এখন এজন্য এদের সবাইকে আসলে আলাদা করে খুব একটা মানে কোনো স্পেশালিটি দেওয়ার কিছু ছিল না। কিন্তু যেহেতু আমাদের মানে কি বলবো, আমাদের, আমি জানি না, এটা জাস্ট আমি সহজে বোঝানোর জন্য বলতেছি যে ধরো একটা মানুষ বেশি বুদ্ধিমান না কম বুদ্ধিমান, এটা নিশ্চয়ই তার জিন দিয়ে নির্ধারণ হয়, অথবা সে আর্লি লাইফে কি খাওয়া খেলো এটা দিয়ে নির্ধারণ হয়। বাট তা জাস্ট আমি বলে নিচ্ছি, একটা মানুষ কি কম বুদ্ধিমান না বেশি বুদ্ধিমান, এটা হয়তো তার জিন দিয়ে নির্ধারণ হয়। আবার একটা মানুষ ছেলে হবে না মেয়ে হবে, এটাও তার জিন দিয়ে নির্ধারণ হয়। এখন ক্রোমোজোমটা যদি আরো 300 বছর পর আবিষ্কার হইতো, তাহলে হয়তো মানুষ মনে করতো যে বুদ্ধিমত্তা নির্ণয়ের জিনটা নিশ্চয়ই মোর ইম্পর্টেন্ট দেন জেন্ডার নির্ণয়ের জিন। তখন মানুষ কি করতো, ওই বুদ্ধিমত্তা নির্ণয়ের জিনটাকে নাম দিত ইন্টেলিজেন্স জিন, বাকি সবগুলোকে নাম দিত, সরি, বুদ্ধিমত্তা নির্ণয়ের জিনটাকে নাম দিত ইন্টেলিজেন্স ক্রোমোজোম, বাকি সবগুলোকে নাম দিত অটোজোম। যদি ইফ সেক্স ওয়াজ নট আ বিগ ডিল, ইফ জেন্ডার ওয়াজ নট আ বিগ ডিল, বাট ক্রোমোজোম যখন আবিষ্কার হয়েছে অ্যাপারেন্টলি তখন জেন্ডার ওয়াজ আ ভেরি বিগ ডিল। এজন্য জেন্ডারের ক্রোমোজোমটাকে পুরো একদম আলাদা করে একদম হাইলাইট করে এটার নাম দিছে সেক্স ক্রোমোজোম, আর বাকি ক্রোমোজোম গুলাকে নাম দিছে অটোজোম। হাউ হোয়াট এভার there is nothing too much special about them in characteristic. সবাই আলটিমেটলি কোন না কোন ক্যারেক্টার নিয়ন্ত্রণ করতেছে। একজন যদি চুলের রং নিয়ন্ত্রণ করে, আরেকজন নিয়ন্ত্রণ করছে জেন্ডার। 23তম পেয়ারের ক্রোমোজোমটাতে একটা জিন আছে যে হচ্ছে জেন্ডার নিয়ন্ত্রণ করে। ওইটাই যদি মানে মানে যেইটা থাকলে আমরা ছেলে বলবো ওইটাকে ওয়াই বলতেছি, যেটা থাকলে মেয়ে বলবো ওইটাকে এক্স বলতেছি। ইটস নো বিগ ডিল। সো যেই ক্রোমোজোমটা সেক্স ডিটারমাইন করে ওইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এছাড়া বাকি 22টাকে আমরা বলতেছি অটোজোম। আচ্ছা, সো আশা করি আমরা জেনেটিক্সে কিছু বেসিক নিয়ে কিছু আলোচনা করছি। এখন আমরা আসলে সেল ডিভিশনে ঢুকে যাই, মাইটোসিস এবং মায়োসিস। মাইটোসিস তোমরা সবাই জানো, ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। আমি জাস্ট ওই জিনিসগুলো আরেকবার রিভাইজ করে জাস্ট যে জিনিসটা তোমাদের ফোকাস করা দরকার তোমাদের ক্লিনিক্যালি ভবিষ্যতের জন্য এবং তোমাদের ভাইবার জন্য। আমি পেইন দিয়ে আঁকছি ছবি, ছবি খারাপ হলে কেউ কিছু মনে করো না। আচ্ছা, এই হচ্ছে একটা সেল, ঠিক আছে? এখন বাজেট স্বল্পতার জন্য আমি এই সেলে 46টা ক্রোমোজোম আঁকতে পারি নাই, আবার সেল মেমব্রেন আর নিউক্লিয়াস আলাদা করে দেখাইতে পারি না। ধরে নাও এটাই নিউক্লিয়াস, এর ভিতরে আমি 3টা ক্রোমোজোম আঁকছি, বাট অ্যাকচুয়ালি ধরে নাও যে এখানে 46টা ক্রোমোজোম আছে, বাকিগুলা ইমাজিন করে নাও, কল্পনা করে নাও আছে। আমি টাকা পয়সার স্বল্পতার জন্য বা বাজেট স্বল্পতার জন্য আমার ল্যাপটপে গ্রাফিক্স খারাপ হয়ে যায়, আমি জাস্ট 3টা ক্রোমোজোম আঁকছি। যাই হোক, মাইটোসিসের মেইন কথা তোমরা জানো, যেই কয়টা ক্রোমোজোম ছিল আলটিমেটলি এন্ড রেজাল্ট সেই কয়টা ক্রোমোজোম হবে। দেখো আমি শেষটা আগে দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো, এই ছিল হচ্ছে ফার্স্ট, তারপর সবকিছু হয়ে হয়ে আলটিমেটলি মানে এটা হচ্ছে লাস্ট। ফার্স্ট কোষে ছিল 3টা ক্রোমোজোম, ধরো নাম হচ্ছে কামাল, জামাল আর নজরুল। আলটিমেটলি এন্ড যে রেজাল্ট সেখানেও কামাল, জামাল, নজরুল এই 3টা ক্রোমোজোমই আছে। সো ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়, কামাল, জামাল এবং নজরুল যদি 2টা কোষে ভাগ হয়ে যাইতে চায়, মানে 2টা কোষে তারা আবার থাকবে, তাহলে কিন্তু
তাদেরকে অবশ্যই নিজেদেরকে ফটোকপি করতে হবে, নিজেদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে। এই এই একটা সিঙ্গেল লাইন, কখন ওই সিঙ্গেল লাইন থেকেই দুইটা আলাদা সেলে সিঙ্গেল লাইন হিসেবে ট্রান্সফার হতে পারবে না। এরা অবশ্যই ফটোকপি হয়ে ডাবল হয়ে যাইতে হবে। দেখো পাশের ছবিটা দেখো, দেখছো একটা থেকে দুইটা হয়ে গেছে। একটা থেকে কিন্তু দুইটা আসলে হয় নাই ঠিক, ক্রোমোজোম কিন্তু একটাই আছে। এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটাও কিন্তু একটাই ক্রোমোজোম, জাস্ট ইট হ্যাজ টু স্ট্র্যান্ডস। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, বাট ক্রোমোজোম কিন্তু একটাই, খেয়াল রাখবা। এখানে যদি আমি তিনটা ক্রোমোজোম বলি, এখানেও কিন্তু তিনটা ক্রোমোজোমই আছে। জাস্ট কি হয়েছে এর মধ্যে, তোমরা ইন্টারে একটা জিনিস পড়ছিলা, ইন্টারফেস। মাইটোসিসের আগে ইন্টারফেস, ইন্টারফেসে কি কি ফেজ আছে, G1 G2 S, তাই না? এস ফেজটার কথা মনে আছে? সরি, G1 S G2, তোমাদের কি এস ফেজটার কথা মনে আছে? এস ফেজে কি হয়? এস ফেজের পূর্ণরূপ হচ্ছে সিনথেসিস ফেজ। এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। ক্রোমোজোম কিছুই না, ক্রোমোজোম ইজ জাস্ট আ হিউজ পাইল অফ ডিএনএ। এখন মাইটোসিসের উদ্দেশ্য হচ্ছে একটা সেলে যত ডিএনএ আছে, সে হুবহু দুইটা সেলে ওই ডিএনএ গুলাকে দিয়ে দিবে। তো একটা সেলের ডিএনএ কে এজন্য অবশ্যই রেপ্লিকেট হয়ে তার ডাবল অ্যামাউন্টের ডিএনএ তৈরি করতে হবে বিফোর ইট ক্যান স্টার্ট মাইটোসিস। সো ইন্টারফেজের এই যে এস ফেজ, এস ফেজে কিন্তু এই সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে ক্রোমোজোম গুলা ডাবল স্ট্র্যান্ড হয়ে যায়। এদেরকে এখনো ক্রোমোজোম আমি বলতে চাচ্ছি না, কারণ ক্রোমোজোম অ্যাকচুয়ালি বলা হয় মেটাফেজে, বাট যাই হোক, ইউ গেট দ্য আইডিয়া। সো একটা সিঙ্গেল স্ট্র্যান্ড রেপ্লিকেট করে ডাবল স্ট্র্যান্ড করে ফেলে, এটা হচ্ছে ইন্টারফেজ। এখনো কিন্তু আমরা মাইটোসিস শুরু করিনি। আচ্ছা, তারপরে অনেক ইতিহাস আছে, তোমরা সবাই জন্য আমি এগুলো এলাবোরেট করবো না। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, যাই হোক, আমি জাস্ট ফোকাস করতেছি কোথায়। এই যে দেখো, এটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে স্পিন্ডল সৃষ্টি হয়, এই দুই কোনায় থাকে তোমার মেরু, আর মাঝখানে থাকে যেটাকে বলা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে এই ক্রোমাটিন গুলা চিকন হইতে 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 একদম মোটা খাটো হয়ে হয়ে এসে জমা হয়। তারপরে অ্যানাফেজ ফেজে কি করে, এরা দুই মেরুর দিকে যাওয়া শুরু করে, স্প্লিট হয়ে যায়। দেখো তুমি, ক্রোমোজোম গুলা এভাবে অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে এই, আমি যদি বরাবর একটা দাগ টানি, তাহলে এই বরাবর এই অংশটা যাবে এদিকে চলে যাচ্ছে, আর এই অংশটা চলে যাচ্ছে এদিকে। তাহলে অ্যানাফেজ ধাপে তারা উল্টা দিকে যাওয়া শুরু করে। টেলোফেজ ধাপে আলটিমেটলি নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায়, সাইটোকাইনেসিস হওয়া শুরু করে, মানে সাইটোপ্লাজমটাও ভাগ হওয়া শুরু করে। আলটিমেটলি সাইটোপ্লাজমটা পুরোপুরি ভাগ হয়ে গেলে দুইটা সেল পাওয়া যায়, হু আর এক্স্যাক্টলি সেম অ্যাজ দেয়ার মাদার। তাহলে মাদার সেলের মতোই ডটার সেলে একদম হুবহু একই রকম থাকবে। মাইটোসিস নিয়ে এর চেয়ে বেশি আমার তোমাদের প্রতি নতুন করে কিছু বলার নাই। মাইটোসিস তোমাদের ইন্টারে অনেক পড়ছো, এটা মেডিকেলে তোমাদের কেউ ধরবেও না, জিজ্ঞাসা করবে না, কোনো পরীক্ষাও আসবে না, ভাইভাতেও আসবে না, সবাই জানে যে তোমরা সবাই সবকিছু পারো। হাউএভার, যে জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখন, এই যে দেখো, আচ্ছা আমি আরেকবার ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি আরেকবার রিক্যাপ করে যাই। এই যে দেখো, আর্লি ইন্টারফেস ক্রোমোজোমস, দেখো এখানে ওরা দুটো ক্রোমোজোম দেখাইছে। এই যে এস ফেজ হয়ে গেলে প্রত্যেকটা ক্রোমোজোম দেখো ডাবল স্ট্র্যান্ড হয়ে যায়। তারপরে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কয়েল করতে করতে মোটা খাটো হয়। তারপর আলটিমেটলি দেখো মেটাফেজ ধাপে তারা একদম মাঝখানে চলে আসে, এনাফেজ ধাপে তারা দুই প্রান্তে যাওয়া শুরু করে, টেলোফেজ ধাপে আলটিমেটলি এমন হয়, তারপর রেস্টিং সেল আবার এমন হয়ে যায়। এটা তোমরা সবাই জানো। এখানে এখন যে ইম্পর্টেন্ট যে কথাটা, ট্রান্সভার্স স্প্লিট ভার্সেস লঙ্গিটিউডাইনাল স্প্লিট, এটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, বিশেষত যারা ফার্স্ট ইয়ার, তারা হয়তো কখনো এই টার্মটা শুনো নাই, শুনতেও পারো, আমি জানি না। সেকেন্ড ইয়ার যারা, তারা মনে হয় অনেকে শুনছো, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকবার আগের ছবিটাতে যাই, দেখো এই ছবিটাতে একটু তুমি একটা জিনিস দেখো, ক্রোমোজোম গুলা কিভাবে গেল, এই বরাবর ভাগ হয়ে এই হাফটা গেছে উপরে, এই হাফটা গেছে নিচে। যদি এটা এমন না হয়, এমন হইতো এই হাফটা মানে এমন এভাবে ভাগ হয়ে এই হাফটা যাচ্ছে উপরে আর এই হাফটা যাচ্ছে নিচে, তাহলে কেমন হতো একটু চিন্তা করো। আমি আমি তোমাদের এখন বলতেছি। সাপোজ সাপোজ একটা জিনিস চিন্তা করো, তুমি এই ক্রোমোজোমটা একটু দেখো, এই ক্রোমোজোমটা আমি কি বলছি, নর্মালি তো ক্রোমোজোমটা ফার্স্টে জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ছিল, তাই না? তারপর ফর দ্য সেক অফ মাইটোসিস সে ডিভাইড হয়ে দুইটা স্ট্র্যান্ড হয়েছে।
সাপোজ সিঙ্গেল স্ট্র্যান্ডের সময় ধরো এর নাম ছিল সাপোজ ধরো জামাল, ঠিক আছে? জামাল যখন সিঙ্গেল স্ট্র্যান্ড ছিল, এটা ছিল জামালের মাথা আর এটা ছিল জামালের বাকি শরীর, ঠিক আছে? তারপর ডুপ্লিকেট হওয়ার পর পুরোটা আবার ডুপ্লিকেট হয়ে গেল যখন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হইলো। এখন স্প্লিটটা যদি এভাবে হয়, মানে অ্যানাফেজ ধাপে দুইটা অর্ধেক যদি এভাবে স্প্লিট হয়, তাহলে আলটিমেটলি দুইটা সেলে কি যাচ্ছে দেখো, দুই সেলে কিন্তু ওর মাথাও গেছে, ওর বাকি শরীরও গেছে। কিন্তু যদি এভাবে ট্রান্সভার্স স্প্লিট হইতো, ট্রান্সভার্স স্প্লিট, তখন কি হতো দেখো, একটা সেলে ওর দুইটা মাথায় চলে যেত কিন্তু কোনো বডি যেত না, আরেকটা সেলে ওর দুইটা পাই চলে যেত কিন্তু কোনো মাথা যেত না। তাহলে কি ও বাঁচতে পারতো, এক্সিস্ট করতে পারতো? শুধু মাথা দিয়েও চলে না, আবার মাথা ছাড়াও চলে না, তাই না? সো ক্রোমোজোমের ক্ষেত্রে এমন দুইটা, এটা এমন ভাবে স্প্লিট হইতে হবে যেন রেজাল্টেন্ট সেলে মানে অরিজিনাল ক্রোমোজোমটার শর্ট আর্ম লং আর্ম দুইটাই থাকে। এখানে কিন্তু এই সেলে শুধু দুইটা শর্ট আর্ম গেছে, এই সেলে শুধু দুইটা লং আর্ম গেছে। সো স্প্লিট কখনো এভাবে হইতে পারে না, হইলেও সেটা ঠিক হবে না, দেয়ার শুড বি সামথিং রং। সো নর্মালি ক্রোমোজোম স্প্লিট হয় কিভাবে? ট্রান্সভার্স, সরি, সো ক্রোমোজোম কি মানে কিভাবে স্প্লিট হয়? লংগিটিউডিনালি স্প্লিট হয়, লংগিটিউডিনাল লম্ব অক্ষ বরাবর স্প্লিট হয়। এমন ভাবে স্প্লিট হয় মনে রাখবা যেন দুইটা কোষেই শর্ট আর্ম লং আর্ম দুইটাই থাকে। আচ্ছা, আর আলটিমেটলি আরেকটা জিনিস আবার বলে আসি, এখানে কিন্তু তিনটা না ক্রোমোজোম, এখানে 46টা ক্রোমোজোম, আমি আঁকতে পারি নাই। আলটিমেটলি এখানেও 46টা ক্রোমোজোমই থাকবে। মাইটোসিস, আশা করি যে মাইটোসিস নিয়ে যা বললাম ক্লিয়ার হয়েছে। আর এখানে যে লংগিটিউডিনাল স্প্লিট ট্রান্সভার্স স্প্লিট নিয়ে যেটা বললাম, এটা যদি ক্লিয়ার না হও, তোমার ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখে নিও পরে, অথবা তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। এই কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট, কোনো কোনো সময় মানে মিসম্যানেজমেন্টের জন্য ট্রান্সভার্স স্প্লিট হয়ে এরকম অবস্থা হয়। তখন এরকম অবস্থাটার একটা নাম আছে, সে নামটা হচ্ছে আইসোক্রোমোজোম। এটা তোমাদেরকে আমি আজকে বলবো না বেশি, এটা আমি তোমাদেরকে পরে আবার বলবো। আজকে মাইটোসিসে এটুকুই থাকে। আচ্ছা, এখন আসি মিওসিসে। ও মাই গড, মিওসিস অনেক কঠিন। অনেক কঠিন না, আসলে কঠিন লাগে মানুষের, আমারও লাগে, বাট আমি যখন একটু পড়ি তখন আবার সহজ হয়ে যায়। এক সাইড থেকে একটু দেখা শুরু করি আগে, হ্যাঁ? আচ্ছা, শুরুতে আমরা একটু উদ্দেশ্যটা বলে নেই মিওসিসের, বা মিওসিসটা কোথায়, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। আমরা কি জানি মিওসিস সম্পর্কে? মিওসিস হচ্ছে শুধুমাত্র মানে জার্ম সেল তৈরি করার সময় মিওসিস হয়। জার্ম সেল মানে হচ্ছে স্পার্ম অথবা ওভাম। স্পার্ম আর ওভাম কিন্তু মিওসিস করে না। কথাটা হচ্ছে স্পার্ম আর ওভাম তৈরি করার জন্য মিওসিস ডিভিশন দরকার হয়। এখন মিওসিস নিয়ে তোমরা আবার এটাও জানো যে একটা ডিপ্লয়েড সেল থেকে 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, এটা তোমরা সবাই জানো। আবার তোমরা এটাও জানো যে মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, বা মানে ডিক্রিমেন্ট, মানে ডিক্রিজিং ডিভিশন। যাই হোক, শুরু করি। এই যে ব্ল্যাঙ্ক যে গোলটা, এটা হচ্ছে একটা নর্মাল সেল। কেন? কারণ নর্মাল সেলের রেস্টিং ফেজে কোনো ক্রোমোজোম দেখা যায় না। মিওসিসের কঠিন লাগে সবার কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে এক নাম্বার, মিওসিসের দুইটা পার্ট, মিওসিস 1 মিওসিস 2। আবার মিওসিস 1 এর মধ্যে প্রোফেজ 1টা আবার বিরাট বড়। সো আমাদের ডিসকাশনটা বেসিক্যালি প্রোফেজ 1 নিয়ে। আমি প্রোফেজ 1 বাদে বাকি স্টেপগুলা নিয়ে কিছুই বলবো না, কারণ ওগুলা আলটিমেটলি অনেকটা মাইটোসিসের মতোই, বাট ওগুলা বললেও খুব একটা কিছু যায় আসবে না। এজন্য যে জিনিসটা ম্যাটার করে আমি শুধু সেই জিনিসটাই বলবো। দেখো, একটা সেলে নর্মালি কখনো কোনো কিছু ভিজিবল থাকে না, কোনো ক্রোমোজোম ভিজিবল থাকে না, ঠিক আছে? তো এখন একটা সেল ধরো ডিসাইড করলো যে মায়োসিস হবে, তখন কি করবে? মায়োসিসের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর ফার্স্ট স্টেজ হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিনে কি হয়? এই ক্রোমাটিন গুলা আস্তে আস্তে প্যাচাতে 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 একটু একটু ভিজিবল হয়। দেখো, আমি এখানে তোমাদের দেখানোর সুবিধার জন্য 46টা ক্রোমোজোমই কিন্তু আঁকছি। এই যে দেখো, ছোট করে যে এল লেখা, এল মানে লেপ্টোটিন, আর লেপ্টোটিনে কি হয়? ইনভিজিবল ক্রোমাটিন গুলা কয়েলড হয়ে আস্তে আস্তে ভিজিবল হয়। আমি এখানে 46টা ক্রোমোজোমই আঁকছি। কিন্তু একটা জিনিস দেখো, এখানে কিন্তু ক্রোমোজোম গুলো সব হ্যাপ হ্যাজার্ডলি আছে, তাই না? হ্যাপ হ্যাজার্ডলি আছে মানে কি? তোমরা একটু আগে আমি দেখাইলাম তোমাদের যে হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি 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 বুঝো?
হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে আমি একটা ডিটেল ডিসকাশন করছি। সো হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে এখন আমাদের ডিসকাশনটা আবার করতে হবে। সো লেপ্টোটিন ফেজে জাস্ট কি হয়, লেপ্টোটিন ফেজে জাস্ট এগুলো ভিজিবল হয় ক্রোমোজোমগুলো। এরপর জাইগোটিন ফেজে কি হয়, জাইগোটিন ফেজে তোমরা ইন্টার এই জিনিসগুলো পড়ছিলা যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে, রাইট? কি দেখো এটাই হয়, সুন্দর করে তারা অর্গানাইজড হয়ে যায়, মানে এক নাম্বার ক্রোমোজোম দুইটা পাশাপাশি চলে আসে, দুই নাম্বার ক্রোমোজোম পাশাপাশি চলে আসে, এমন করতে 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 পুরো 23টা ক্রোমোজোমে একদম জোড়া জোড়া বেঁধে পাশাপাশি চলে আসে, সুন্দর করে অর্গানাইজড হয়ে দাঁড়ায় যায়। এটাই হচ্ছে বেসিক্যালি জাইগোটিন এর মানে বেসিকটা এটাই। জাইগোটিন মানে হচ্ছে যে জোড়া বাঁধা। তো জাইগোটিনে ওরা জাস্ট জোড়া বাঁধে। এই যে জোড়াগুলা এখানে হ্যাপেজার্ডলি আছে, ওরা জাস্ট সুন্দর করে রেগুলার হয়ে ওরা এখানে সন্নিবেশিত হয়ে যায়। আচ্ছা, আরেকটু ইজি করে দেখানোর জন্য আমি জাইগোটিনটাকে, আচ্ছা দেখো আমরা তো 23টা ক্রোমোজোমের ছবি দেখায় দেখায় পুরোটা পড়াতে পারবো না, এত জায়গা নেই। তো এখন আমরা যে কোনো একটা পেয়ারের উপর ফোকাস করি, বাট মনে রাখবা এই একটা পেয়ার যা করতেছে 23টা পেয়ারও কিন্তু তাই করে আলটিমেটলি, ঠিক আছে? সো আমি আরেকটু সহজে দেখানোর জন্য তোমাদের একটা জিনিস এখানে দেখাচ্ছি, দেখো নীলটা ধরো তোমার মা থেকে আসছে, সরি, আচ্ছা ধরো নীলটা ধরো এই এই কোষটা যার তার মা থেকে আসছে, আর এই লালটা ধরো যার তার বাবা থেকে আসছে। আমি এখানে বাবা মার একটা ক্রুড একটা শেপ আঁকার চেষ্টা করছি জাস্ট মনে রাখার জন্য। কেন? কারণ হোমোলোগাস ক্রোমোজোম গুলো অলওয়েজ একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। আচ্ছা, জাইগোটিন পর্যন্ত তাইলে এরা জাস্ট জোড়া বাঁধলো, কাছাকাছি আসলো আর কি। আচ্ছা, জেড এর পর পি, পিতে কি হয় দেখো, পিতে এরা ওই একই, আবার এরা এদের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা রেপ্লিকেট করে এরা সবাই বাইভ্যালেন্ট হয়ে যায়। বাইভ্যালেন্ট হয়ে যায় মানে মানে এরা আগে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ছিল, প্যাকাইটিন ফেজে এসে এরা সবাই ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়, ঠিক আছে? প্যাকাইটিন ফেজ নিয়ে এটুকুই বলার আছে। এরপর আসো ডি, ডিপ্লোটিন ফেজ। ডিপ্লোটিন ফেজে কি হয় দেখো, এই দুটো ক্রোমাটিনকে আমরা বলি সিস্টার ক্রোমাটিন, মানে যারা কাছাকাছি আছে, সিস্টার ক্রোমাটিন গুলোর মধ্যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার কি এটাও তোমরা জানো, ওরা ফার্স্টে হচ্ছে যে একজন আরেকজনকে হাই ফাইভ দেয়, হাই ফাইভ দেওয়ার পরে ওরা ওদের জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এক্সচেঞ্জ করে নেয়, এটাই হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে? এখন একটা জিনিস একটু তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আমরা ইন্টারে পড়ছিলাম যে প্যাকাইটিন ফেজে ক্রসিং ওভার হয়, ইন্টারের বইয়ে আবুল হাসানের বইয়ে ছিল যে প্যাকাইটিন ফেজে ক্রসিং ওভার হয়। আমাদের এমব্রিওলজি ক্লাসেও পড়ানো হয়েছিল যে প্যাকাইটিন ফেজে ক্রসিং ওভার হয়, বাট অ্যাকচুয়ালি টেক্সট বইগুলোতে, মেডিকেল টেক্সট বইগুলোতে বলা যে ডিপ্লোটিন ফেজে ক্রসিং ওভার হয়। এজন্য আমি এটা এখানে রাখছি, বাট আমাদের বেসিক বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট না। কেউ যদি এমসিকিউতে ভালো করতে চাও সে একটু বইগুলো ঘেটে দেখে নিও যে অ্যাকচুয়াল বইগুলোতে কি বলা যে ক্রসিং ওভারটা কোন স্টেজে হয়। সো প্যাকাইটিনে থেকে ডিপ্লোটিন, তো তাইলে দেখো মানে কি পয়েন্টগুলো দেখো, কি ইভেন্টগুলো দেখো। লেপ্টোটিনে ক্রোমোজোম ভিজিবল হয়, জাইগোটিনে ক্রোমোজোম গুলো পেয়ার ফর্ম করে হোমোলোগাস ক্রোমোজোম গুলা, প্যাকাইটিনে এরা ডাবল স্ট্র্যান্ডেড হয় মানে ডিএনএ রেপ্লিকেট করে, ডিপ্লোটিনে ক্রসিং ওভার হয়। ডিপ্লোটিনের পরেরটা নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হয়, এগুলা আবার আলাদা হয়ে যায়, মানে অনেকটা লেপ্টোটিনের মতোই, বাট এখন এরা হচ্ছে মানে ক্রসিং ওভারের পর যে এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এরা পাইলো, এরা সেই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এরা এখন ডিসপ্লে করে। তারপর আলটিমেটলি এভাবে প্রোফেজ ওয়ানটা শেষ হয়। প্রোফেজ ওয়ানের পর কি মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, আমি ওগুলো ডিটেলসে যাচ্ছি না এখন, ওগুলো ডিটেলস এত ইম্পর্টেন্ট না এবং বোঝার জন্য খুবই ইজি। আমি জাস্ট বলতেছি যে আলটিমেটলি টেলোফেজ ওয়ান শেষে অর্থাৎ মায়োসিস ওয়ান শেষে কি হয়, মায়োসিস ওয়ান শেষে দেখো এই জিনিসটা হয়, দুইটা সেল, এই দুইটা সেলে একটা করে চলে যাচ্ছে। এখন খুব মনোযোগ দিয়ে শুনো, শুরুতে কি কি ছিল, শুরুতে এই কোষটাতে দেখো দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমোজোম, এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডের দুইটা ক্রোমোজোম, এখানে না ডাবল স্ট্র্যান্ড, বাট স্টিল দুইটা ক্রোমোজোম ছিল। বাট টেলোফেজ ওয়ান শেষে দেখো প্রত্যেকটা সেলে ক্রোমোজোম কয়টা করে, একটা করে, কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড বাট একটা করে। সো তুমি যদি এখন উইকিক নিয়ম করো, লেপ্টোটিন ফেজে যদি এরকম একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে, টেলোফেজ ওয়ান শেষে এরকম একটা কোষে ক্রোমোজোম থাকবে ডিভাইডেড বাই 2, 23টা। কারেক্ট? এম আই বিং রং হিয়ার? ওকে, তাইলে এই জায়গাতেই কিন্তু আমাদের ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার প্রথম ধাপটা শুরু হইলো, প্রথম ধাপটা শুরু হইলো, হ্যাপ্লয়েড হয়ে গেল। আর আলটিমেটলি
মায়োসিস 2 শেষে কি হয়, মায়োসিস 2টা আমি দেখাচ্ছি না, ইটস সাচ এ ড্র্যাগ, এটা তোমরা সবাই জানো। এই যে দেখো, সাপোজ এই সেলটা, এই সেলের এই যে মানে এই যে স্ট্র্যান্ডটা এ হচ্ছে একটা সেলে চলে যায়, আর এই যে স্ট্র্যান্ডটা এই হচ্ছে আরেকটা সেলে চলে যায়, ঠিক একইভাবে এখানে। সো আলটিমেটলি এই দুইটা কোষ থেকে আরো দুইটা করে মোট 4টা কোষ তৈরি হয়। সো শুরুতে একটা কোষ থেকে মোট 4টা কোষ তৈরি হলো। এখন একটা জিনিস দেখো, আমি আবার বলতেছি, এখানে ক্রোমোজোম ছিল 2টা, মায়োসিস 1 শেষে ক্রোমোজোম হলো একটা, মায়োসিস 2 শেষে প্রত্যেক কোষে ক্রোমোজোম কয়টা হলো, একটাই কিন্তু। মানে মায়োসিস 1 থেকে মায়োসিস 2 তে কিন্তু আর ডিভিশন আর হ্রাস ঘটে নাই, এখানেও একটা আছে এখানেও একটা আছে, জাস্ট ওরা ভাগ হয়ে 2 কোষে চলে গেছে। তাহলে আমি আবার ঐকিক নিয়মে যাই, লেপ্টোটিনে যদি 46টা ক্রোমোজোম থাকে, আলটিমেটলি এই একটা কোষ থেকে এই 4টা কোষ তৈরি হবে, যেগুলো প্রত্যেকটাতে অনলি 23টা করে ক্রোমোজোম আছে। শুরুতে যদি আমি 2n ক্রোমোজোম থাকে আমার সেলটা যদি ডিপ্লয়েড থাকে, আলটিমেট এন্ড রেজাল্ট হচ্ছে 1n, 23টা ক্রোমোজোম আছে। আমি আশা করি যে আমি ইজি করে বুঝাতে পারতেছি। এবং তাইলে কি হলো, মাইটোসিস শেষে আমরা কি পাইলাম দেখো, খুব ইজিলি ছবি দিয়ে মনে রাখো, আমি স্টার্টিং আর এন্ডিংটা পাশাপাশি রাখছি যেন তোমরা ইজিলি বুঝতে পারো। স্টার্টিং এ ছিল একটা কোষ, এন্ডিং এ হলো 4টা কোষ। স্টার্টিং এ এক কোষে ক্রোমোজোম ছিল 46টা, এন্ডিং এ প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হলো 23টা। স্টার্টিং এ কোষটা ছিল হ্যাপ্লয়েড, এন্ডিং এ কোষটা হলো ডিপ্লয়েড। স্টার্টিং এ দেখো কোনো ক্রসিং ওভার কিছু দেখা যাচ্ছে না, বাট এন্ডিং এ দেখো প্রত্যেকটা ক্রোমোজোমে লাল নীল মিক্সড, মানে এন্ডিং এ এই ক্রোমোজোম গুলা ক্রসড ওভার হয়ে গেছে। তাহলে এই হচ্ছে সোজা কথা মায়োসিস। আর আমরা যদি বইয়ের ভাষায় বলি, বইয়ের ভাষা অনেক বোরিং, তোমরা বই পড়লে এখন ইজিলি বুঝতে পারবে আশা করি। লেপ্টোটিনে হচ্ছে ভিজিবল হয়, ডাইগোটিনে কাছে আসে, প্যাকাটিনে ডাবল স্ট্যান্ড হয়, ডিপ্লোটিনে ক্রসিং ওভার হয়, ডায়াকানিসের ক্রসিং ওভার গুলো দূরে সরে যায়। এই হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, আর আলটিমেটলি সবশেষে এই হচ্ছে এন্ড রেজাল্ট। সো আশা করি মায়োসিসটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। এখন আমি একটু বিগার পিকচারে যাই, যে হোয়াট ডাজ ইট অল মিন, এই মায়োসিসটা হওয়ার উদ্দেশ্যটা কি। মায়োসিসটা কোথায় হয় আমরা আগে জানি, স্পার্ম বা ওভাম তৈরি করার সময় মায়োসিস দরকার হয়। সো এটা যদি মানে এই জিনিসটা, আচ্ছা আমার কাছে মনে হয় সিগনিফিকেন্সটা আমি স্পারমাটোজেনেসিস ওজেনেসিস পরে বলি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। সো আমি এখন দেরি না করে আমার কাছে মনে হয় আমি ওখানে চলে যাই, ঠিক আছে? কারণ এমনিতেই অনেক সময় হয়ে গেছে, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বলি, ধৈর্যচ্যুতি, ধৈর্যচ্যুতি যদি ঘটে তাহলে তোমরা ভিডিও এখন স্টপ করে যাইতে পারো, সমস্যা নাই, যাদের টায়ার্ড লাগতেছে। এই ভিডিওটা পরে তো আবার থাকবে, পেজে থাকবে, বাট তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখতে পারো, দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউপ্লয়েড এন্ড হোয়াট ইজ অ্যানিউপ্লয়েড, অথবা অন্য ভাষায় জিজ্ঞেস করলে হোয়াট ইজ ইউপ্লয়েডি, হোয়াট ইজ অ্যানিউপ্লয়েডি। কোন একটা কোষে যদি ক্রোমোজোম সংখ্যা এমন হয় 23, 46, 69, এরকম 92 সম্ভবত, আমি জানি না, আমি অঙ্কে খারাপ, যাই হোক, সোজা কথা যদি 23-এর গুণিতক হয়, 23-এর গুণিতক, কোন একটা কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 23-এর গুণিতক হয়, তখন আমি ওইটাকে বলবো ইউপ্লয়েড সেল। এখন 23-এর গুণিতক যদি 1 হয় তখন আমি ওটাকে বলবো হ্যাপ্লয়েড সেল, 23-এর গুণিতক যদি 2 হয় তখন আমি ওটাকে বলবো ডিপ্লয়েড সেল, এভাবে ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, এরকম। আমাদের জন্য হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটাই নর্মাল, বাট এটা হচ্ছে ইউপ্লয়েড সেল। এখন কোন একটা কোষ যদি ক্রোমোজোম এমন হয়, ধরো 46টা ক্রোমোজোম নাই, বরং 47টা ক্রোমোজোম আছে বা 45টা ক্রোমোজোম আছে, তখন কিন্তু সেটা আর 23-এর গুণিতক হবে না। তখন সেটা 23-এর গুণিতক না হয়, আমরা তখন সেটাকে বলবো অ্যানিউপ্লয়েড। তো এটাই হোয়াট ইজ ইউপ্লয়েডি, হোয়াট ইজ অ্যানিউপ্লয়েডি, এটা প্রফে অনেক জিজ্ঞেস করে, আশা করি এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এখন এখানে আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের গ্যামেটোজেনেসিসে চলে যাই। আচ্ছা, গ্যামেটোজেনেসিস তোমাদের কাছে কঠিন লাগে অনেকের, বিশেষ করে যে ও জেনেসিসটা, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি, আবার কি সব ফলিকল টলিকল এসব, যাই হোক, ওগুলোতে আমরা যাবো, তার আগে তোমরা একটা জেনারেল একটা স্ট্রাকচার দেখে নাও, যে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, এই দুজনই একটা কমন একটা স্ট্রাকচার ফলো করে। শুরুটা হয়
কি থেকে? প্রিমোরডিয়াল জার্ম সেল থেকে, পিজিসি। প্রিমোরডিয়াল জার্ম সেল থেকে হয় সামথিং গোনিয়া, ছেলেদের হলে স্পার্মাটোগোনিয়া আর ওভামে হলে উওগোনিয়া। সেখান থেকে পরের স্টেজটার নাম হচ্ছে প্রাইমারি কিছু একটা সাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি ওসাইট। এরপরের পার্টটার নাম হচ্ছে কিছু সেকেন্ডারি কিছু একটা সাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট আর সেকেন্ডারি ওসাইট। আর আলটিমেট রেজাল্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে স্পার্মাটিড থেকে স্পার্ম আর ফিমেলদের ক্ষেত্রে ওভাম। তাহলে এই ছকটা তোমরা সবসময় মনে রাখবা, প্রিমোডিয়াল জার্ম সেল, তারপর স্পার্মাটোগোনিয়া বা ওগোনিয়া, তারপর প্রাইমারি স্পার্মাটোসাইট বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সরি প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাইমারি ওসাইট, তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট বা সেকেন্ডারি ওসাইট, এবং লাস্টে স্পার্মাটিড থেকে স্পার্ম, আর লাস্টে হচ্ছে ওভাম। এটা তো গেল একটা মনে রাখার জিনিস। এরপর আরো গ্যাঞ্জামের জিনিস যে কোন স্টেজ থেকে কোন স্টেজে কোন ডিভিশনটা হয়। দেখো, প্রাইমারি স্পার্মাটোসাইট, এ দেখো স্পার্মাটোসাইট বা ওসাইট, খেয়াল রাখবা সাইট, সাইটটা যখন মানে একটা সেল যখন তৈরি হয়ে যাচ্ছে তার আগ পর্যন্ত সব মাইটোসিস, তারপর হচ্ছে মিউসিস 1 মিউসিস 2। সো প্রাইমারি প্রিমোডিয়াল জার্ম সেল থেকে মাইটোসিস হয়ে গোনিয়া হয়, আর গোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট হওয়ার জন্য দরকার হয় মাইটোসিস, এই দুইটাই মাইটোসিস। তারপর প্রাইমারি থেকে সেকেন্ডারির জন্য লাগে মিউসিস 1, আর সেকেন্ডারি থেকে আলটিমেট জিনিসটা পাওয়ার জন্য লাগে মিউসিস 2। এটা তোমরা সবাই জানো, আমি জাস্ট একটা জেনারেলিস্ট ছক দিলাম। তোমাদের যদি কখনো কোয়েশ্চেন আসে যে ডেসক্রাইব দিস, তোমরা যদি এখানে জাস্ট ওইটা লিখে দাও, তারপর কিন্তু তোমরা 80% নাম্বার পাবা, খুব ইজিলি পাবা। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আর এরপর এই জিনিসটা বলার পর এই এই জিনিসটা তোমাদের কাছে একদম ইজি লাগবে। এখানে প্রিমোডিয়াল জার্ম সেল দেখানো হয়নি। আচ্ছা, প্রিমোডিয়াল জার্ম সেলটা ধরে নাও আছে, তারপর স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়াটা মাইটোসিস হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইটে মিউসিস 1 হয়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইটে মিউসিস 2 হয়ে স্পার্মাটিড, স্পার্মাটিডটা আলটিমেটলি ম্যাচিউর হয় স্পার্ম। এখানে আমি কি কিছু বলবো, আর আমার কাছে মনে হয় যে কিছু বলার নেই, কিছু বললে সেটা রিডান্ডেন্সি হবে। জাস্ট কিছু ডিটেলস বলতে পারি যে স্পার্মাটোজেনেসিসটা হয় হচ্ছে টেস্টিসে, বিগ সারপ্রাইজ, সবাই জানতো এটা। স্পার্মাটোজেনেসিসটা হয় কখন, এটা ইম্পর্টেন্ট। এটা পিউবার্টির পর থেকে শুরু হয়, তারপর সারা জীবন চলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না। মানে স্পার্মের কন্টেন্ট বা স্পার্মের কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে, বাট দ্য প্রসেস গোজ অন ইভেন টু সাম স্মল এক্সটেন্ট। এই হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, স্পার্মাটোজেনেসিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে স্পার্মিওজেনেসিস। দেখো তুমি স্পার্মাটিড, এটা কিন্তু জাস্ট একটা কমন হ্যাপ্লয়েড সেল, গোল একটা সেল, বাট স্পার্ম কিন্তু এত কমন জিনিস না, সে অনেক ইফিশিয়েন্ট একটা জিনিস। ধরো গোবলা গাবলা একটা ছেলে বেশি মানে পটাইতে পারবে মানুষকে, নাকি খুব শার্প খুব চুল টুল স্পাইক করে গেছে সে বেশি পটাইতে পারবে? আমি জাস্ট পটাইতে পারার কথা বলতেছি, নট ভালো মানুষ খারাপ মানুষ, জাস্ট জাস্ট মানে ইউ জাস্ট গেট দ্য পয়েন্ট। সো একটা স্পার্মাটিড যদি একটা ওভামকে ফার্টিলাইজ করতে চায়, হি হ্যাজ টু ফ্যাশন হিমসেলফ আপ। তাকে আরো চিকন হইতে হবে জিম করে, তাকে শুকাইতে হবে, তাকে তীক্ষ্ণ হইতে হবে, তাকে শার্প হইতে হবে, তাকে একদম পিন পয়েন্ট হইতে হবে। যাই হোক, the this all this change and development is needed in order to be able to fertilize. এই জিনিসটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। স্পার্মাটিড থেকে স্পার্মিওজেনেসিস হয়ে ম্যাচিউর স্পার্ম তৈরি হয়। স্পার্মিওজেনেসিস নিয়ে একটু ডিটেলসটা লাগে কেন, এটা ডিরেক্ট রিটেনে আসে। দেখো, এটা হচ্ছে একটা স্পার্মাটিড। স্পার্মাটিডে কি কি চেঞ্জ হয়, এই যে স্পার্মাটিডের নিউক্লিয়াসের কাছে যে গলজি কমপ্লেক্স থাকে, এটা আস্তে আস্তে কনভার্ট হয়ে 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 অ্যাক্রোজোম এ কনভার্ট হয়। অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম কি এটা আমরা পরবর্তীতে পড়বো পরের ক্লাসে। তারপর কি হয়, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা শুরুতে অনেক বড় থাকে, এটা আস্তে আস্তে কনডেন্স হইতে 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 একটু ছোট হয়। তারপর এই গোলগাল সেলটা আস্তে আস্তে জিম করে করে নেক বানায়, মিডল পিস বানায়, টেল বানায়। ঠিক আছে, হেড, নেক, মিডল পিস আর টেল। আর জিম করে করে সে তার শরীরের সমস্ত ফ্যাট ঝরায় ফেলে, মানে সে তার সমস্ত সাইটোপ্লাজম শেড অফ করে ফেলে। সো স্পার্মিওজেনেসিস কি? The process of conversion or transformation of spermatid to a mature sperm that is able to fertilize a mature ovum is called spermiogenesis. এটা অলমোস্ট 2 মাস টাইম নেয়, বাট এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো থেমে থাকে না। কি কি চেঞ্জ হয় আবার বলো?
গলজি কমপ্লেক্সটা অ্যাক্রোজোমে কনভার্ট হয়, নিউক্লিয়াসটা কনডেন্স হয়, ফরমেশন অফ হেড, নেক, মিডল পিস এন্ড টেইল হয়, আর শেডিং অফ মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম হয়। পারপাস কি? টু গেইন মোটিলিটি। এটা অনেক গাবদা গোবদা, এটা দৌড়াতে পারবে না সহজে, এ অনেক জোস দৌড়াতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে স্পার্মিওজেনেসিস। এখন আসি ওজেনেসিস, এন্ড দিস ইজ ওয়্যার অল আর প্রবলেম স্টার্ট। এতক্ষণ তোমরা যদি মনে করো যে খুব ইজি তো এমব্রায়োলজি, এখানে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট আলটিমেটলি আউটলাইনটা কিন্তু একই। দেখো, প্রিমোডিয়াল জার্ম সেল থেকে হয় ওগোনিয়া, ওগোনিয়া থেকে হয় প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইট থেকে হয় সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট থেকে আলটিমেটলি হয় ওভাম। এখন এমন হলে তো ভালোই হতো, তাই না? যে একটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যদি দুইটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট হতো, একটা আবার এই দুইটা দুইটা থেকে যদি চারটাই স্পার্মাটিড হতো, তাহলে তো ইজি হতো, তাহলে তো আর এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স লাগতো না। বাট সমস্যা হচ্ছে কি, ছেলেদের যেমন অসংখ্য স্পার্ম বানাইতে কোনো সমস্যা নাই, কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করবে না, ফিমেলদের একটা মানে একটা শর্ত আছে যে প্রতি মাসে তাদের কেবলমাত্র একটা ওভামি শেড করতে হবে। কিন্তু যদি এই জিনিসটা এভাবেই কন্টিনিউ হতো, তাহলে তো এক মাসে 4টা ওভাম শেড হতো, তাই না? সো তাদের লক্ষ্য হচ্ছে যে মাত্র একটা ওভাম শেড করা। এখন ওভামগুলো আবার খুব লোভী, তারা নিজে একা বের হইতে চায়। অন্যদেরকে তো তারা জাস্ট বলতেই পারতো যে তোরা বের না হ, খালি আমি বের হই, তুই বসে থাক। না, তারা শুধু এটা বলে না, তারা এটাও বলে তুই তো বের হবিই না, তুই তোর সব মানে মানে টাকা পয়সা সয় সম্পত্তি আমাকে দিয়ে দে, আমি সব নিয়ে আমি একা বের হব। এই যে দেখো, প্রাইমারি ওসাইটটা মিওসিস ওয়ান হয়, সেকেন্ডারি ওসাইট হয়, কিন্তু একটা হয় সেকেন্ডারি ওসাইট, একটা হয় ফার্স্ট পোলার বডি। এই দুইটা কিন্তু একই জিনিস, আলটিমেটলি দুইটাতে কিন্তু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল একদম সেম। জাস্ট পার্থক্য কি, সেকেন্ডারি ওসাইটের যেই সাইটোপ্লাজম, এটা ফার্স্ট পোলার বডি থেকে অনেক বেশি। মোট কথা, ফার্স্ট পোলার বডির ভাগে যে সাইটোপ্লাজমটা যার কথা ছিল, এটাও এই সেকেন্ডারি ওসাইটটা নিয়ে যায়, এজন্য সে এত মোটা আর সে এত চিকন। সেম গোজ ফর ওভাম, সেকেন্ডারি ওসাইট ভাগ হয়ে যে সাইটোপ্লাজমটা দুজনেরই পর কথা ছিল, ওইটার বেশিরভাগই ওভাম নিয়ে যায়, সেকেন্ড পোলার বডিকে কিছুই দেয় না। সো ওভাম আর পোলার বডির মধ্যে বা সেকেন্ডারি ওসাইটের ফার্স্ট পোলার বডির মধ্যে পার্থক্য জাস্ট একটাই, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল। নিউক্লিয়ার ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য নেই, কিন্তু যেহেতু সাইটোপ্লাজমের দরকার আছে, কি দরকার এটা আমরা পরে জানবো, এজন্য ওভাম চেষ্টা করে যে সে অ্যাজ মাচ অ্যাজ সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল নিয়ে বের হতে। এটাই জাস্ট পার্থক্য। জাস্ট মানে তাহলে তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, স্পার্ম যেমন সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে যেমন 4টা সমান স্পার্মাটিড বের হয়, 4টাতে নিউক্লিয়াস সমান, 4টাতে সাইটোপ্লাজম সমান, ওভামের ক্ষেত্রে জাস্ট একটাই পার্থক্য, যে একটা একটা করে তৈরি হয় শুধু। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে একটা ওভাম তৈরি হয়, একটা তৈরি হয় ফার্স্ট পোলার বডি, আর সেকেন্ডারি ওসাইট থেকে তৈরি হয় একটা ওভাম, একটা সেকেন্ড পোলার বডি। আচ্ছা, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, অনেক বেশি বক বক করে ফেলছি। তোমাদের কারো যদি কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্টে লেখো। আর আশা করি কোয়েশ্চেন নাই, কারণ কোয়েশ্চেন থাকলে ভিডিও আরো লম্বা হবে। এরপর আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা ওজেনেসিসটা তোমরা তো দেখছোই, এখন একটু একটা জিনিস একটু খেয়াল করো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পার্মাটোজেনেসিস এন্ড ওজেনেসিস। তোমরা জাস্ট নিজেরা এখন একটু চিন্তা করো। স্পার্মাটোজেনেসিসের এন্ড রেজাল্ট কি? ম্যাচিউর স্পার্ম তৈরি হবে। আর ওজেনেসিসের এন্ড রেজাল্ট কি? আলটিমেটলি ম্যাচিউর ওভাম তৈরি করা। এটা একটা পার্থক্য তোমরা বলতে পারো। সেকেন্ড যে পার্থক্যটা যেটা, স্পার্মাটোজেনেসিসটা কি বলছি আমি, শুরু হয় পিউবার্টিতে, কন্টিনিউস লাইফ লং। বাট ওজেনেসিসটা কখন শুরু হয়? এটা শুরু হয় একটা মেয়ে যখন তার মায়ের পেটের ভিতর ছোট্ট এমব্রায়ো হিসেবে থাকে, একদম ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে, তখন থেকেই এই ওজেনেসিসটা শুরু হয়। বাট এটা সারা জীবন কন্টিনিউ করে না। এটা তোমরা জানো যে মেয়েদের মেনোপজ হয়ে যায় 45 to 50 ইয়ার্সে, তারপরেই আর কিন্তু ওজেনেসিস হয় না। তাইলে এটা একটা পার্থক্য। এরপরে পার্থক্য যেটা, স্পার্মাটোজেনেসিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, দেয়ার ইজ নো পজ নো গ্যাপ। সারা দিন রাত কলকারখানার মতো এটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, সারা জীবন ধরে চলতেছে।
অ্যামাউন্ট কমে গেলেও সারা জীবন চলতেছে, কোনো রেস্ট নাই, কোনো গ্যাপ নাই, কোনো কিছু নাই, কন্টিনিউয়াসলি, দের ইজ নো স্টপিং। আর ওজেনেসিসটা কি বলছিলাম, শুরু হয় হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন লাইফে অ্যাজ এন এমব্রায়ো, কিন্তু জন্মের আগে আগেই অল্প একটু হয়ে শেষ হয়ে যায়। কতটুক হয়ে শেষ হয়ে যায় বলবো, অল্প একটু হয়ে শেষ হয়ে যায় না, সরি, অল্প একটু হয়ে পজ দেয়, পজ, একটা পজ থাকে আনটিল দ্য গার্ল রিচেস পিউবার্টি। পিউবার্টির পর আবার প্রতি মাসে একটু 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 করে শুরু হয় আবার পজ হয়, শুরু হয় আবার পজ হয়, এরকম। যাই হোক, এটা নিয়ে আমরা ডিটেলস আবার জানবো, বাট সোজা কথা, দ্য স্পার্মাটোজেনেসিস ইজ নেভার অ্যারেস্টেড ওয়ান্স ইট ইজ স্টার্টেড, বাট oogenesis ইজ অ্যারেস্টেড মাল্টিপল টাইমস। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আরো কঠিন, সেই জিনিসটা হচ্ছে যে oogenesisের সাথে ওভারিয়ান ফলিকলের রিলেশন। এটা তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো বা 76-এ আসো তাদের জন্য বোঝাটা একটু ইজি হবে, কারণ তোমরা এটা পড়ছো, ফিজিওলজিতে পড়ছো, অ্যানাটমিতে পড়ছো। যারা ফার্স্ট ইয়ার আসো তারা বই পড়ছো, ল্যাংম্যানে শুরুতে এটা দেওয়া, এই জন্য তোমরা কিছু বুঝতে পারো নাই। যাই হোক, আমি চেষ্টা করবো যে একটু ইজি করে দিতে। আমি একটু কনটেক্সটে যাই, শুরুতে দেখাইনি। এই যে দেখো এই ছবিটা, এটা পরিচিত ছবি। এই হচ্ছে ইউটেরাস, একটা হাফ জাস্ট। ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের পার্ট গুলো তোমরা সবাই জানো হচ্ছে ফিমব্রিয়া, আর ইউটেরাসের সাথে লাগানো এই হচ্ছে ওভারি। ঠিক আছে, ওভারি থেকে কি বের হয় প্রতি মাসে? ওভাম বের হয়। ওভাম বের হয় প্রতি মাসে কই যায়? আচ্ছা, আমি বলছি ওভাম বের হয়, কথাটা অ্যাকচুয়ালি ঠিক না, বাট আমি জাস্ট সহজ করে বলার জন্য বলছি। যাই হোক, বের হয় কিছু একটা, এটা বের হয় আলটিমেটলি এই জায়গায় যায়, এই জায়গায় যে তারপর আলটিমেটলি সামহাউ এই যে অ্যাম্পুলাতে থাকে, অ্যাম্পুলা থেকে তারপর এটা ফার্টিলাইজেশনের জন্য ওয়েট করে। এটা হচ্ছে কনটেক্সট। ফার্স্ট ইয়ার আবার শুনে নাও, ওভারি থেকে ওভুলেশন হয়ে ওই মানে ওভুলেশনের যে সাবস্টেন্সটা মানে ওভাম, এটা হচ্ছে এখানে যায়, আর মেলের স্পার্মটা ভ্যাজাইনা সার্ভিক্স দিয়ে এখানে আসে, এসে দুজন একসাথে ফার্টিলাইজ হয়। এখন আমি এই কথাটা বলে নিলাম, এখন তোমরা একটু সুন্দর করে খেয়াল করো। দেখো, আমি শুরুতেই বলছিলাম oogenesis একদম শুরুতে প্রিমোরডিয়াল জার্ম সেল। হোয়াট ইজ প্রিমোরডিয়াল জার্ম সেল? আমরা যখন নেক্সট ক্লাসে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট পড়বো, তখন আমরা কিছু নতুন টার্ম পড়বো। ইয়ক স্যাক। একটা বাচ্চা যখন ইয়ক স্যাকে থাকে, মানে একটা বাচ্চা যখন মাত্র ফার্টিলাইজ হয়, ফার্স্ট কি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে থাকে, তখন তার একটা মানে অঙ্গ থাকে, যে অঙ্গটার নাম হচ্ছে ইয়ক স্যাক। অঙ্গ বলবো একটা পার্ট, ওটার নাম হচ্ছে ইয়ক স্যাক। এই ইয়ক স্যাক থেকে কিছু সেল মাইগ্রেট করে আস্তে আস্তে ওই এমব্রায়োটার ভিতরে ঢুকে যায়। এই সেলগুলোর নামই হচ্ছে প্রিমোডিয়াল জার্ম সেল, এবং এই সেলগুলি আলটিমেটলি স্পার্ম বা ওভামের জন্ম দেয়। এটা কিন্তু আমরা গেমেটোজেনেসিসের যে বেসিক চার্ট পড়ছি ওখানে দেখে আসছি। প্রিমোডিয়াল জার্ম সেল যদি ফিমেলে হয়, তখন এটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়? মাইটোসিস হয়ে 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 ওগোনিয়াতে। আর ওগোনিয়াটা আলটিমেটলি আবার মাইটোসিস করে কিসে কনভার্ট হয়? প্রাইমারি ওসাইটে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে দেখো প্রাইমারি ওসাইট। আচ্ছা, আমি একটু আরেকটা জিনিস বলছি, যে একটা ফিমেলের oogenesis শুরু হয় ইন্টারইউটেরাইন লাইফে। সো প্রিমোডিয়াল জার্ম সেল কিন্তু ইন্টারইউটেরাইন লাইফ থেকেই মানে ভাগ হয়ে ওগোনিয়া, এবং সেটাও ভাগ হয়ে প্রাইমারি ওসাইট এই পর্যন্ত হয়ে, এরপর oogenesis ইন্টারইউটেরাইন লাইফে আর হয় না। সো এই যদি হয় একটা এমব্রায়ো, এই এমব্রায়োর যেই মানে ডেভেলপিং ওভারিটা, এই ওভারিতে আমরা কিন্তু প্রাইমারি ওসাইট ছাড়া আর কিছুই দেখতে পাবো না, বা প্রাইমারি ওসাইটের আগেও কিছু দেখতে পারবো না, প্রাইমারি ওসাইটের পরেও কিছু দেখতে পারবো না, শুধু প্রাইমারি ওসাইট দেখতে পারবো। কিন্তু এখন কিছু জিনিস আছে যেগুলো গ্যাঞ্জাম লাগায়, যে প্রাইমারি ওসাইট কিন্তু একা একা থাকতে পারে না, একা একা বাঁচতে পারে না। প্রাইমারি ওসাইটকে বাঁচার জন্য তার পাশে কিছু সাপোর্টিং সেলের দরকার হয়। দেখো এই ছবিটা দেখো, এই যে ধরে নাও এটা হচ্ছে এই যে মাঝখানে কালোটা, এটা একটা প্রাইমারি ওসাইট, আর এইটার চারপাশে কিছু কমলা কমলা সেল, ছোট ছোট ছোট, এগুলা হচ্ছে সাপোর্টিং সেল, যেগুলোর নাম হচ্ছে ফলিকুলার সেল। এই যে প্রাইমারি ওসাইট প্লাস ফলিকুলার সেল, এই কম্বিনেশনটাকে বিজ্ঞানীরা একটা নাম দিচ্ছে, এটার নাম হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল। একটা ইন্টারইউটেরাইন লাইফ অথবা প্রি পিউবার্টাল একটা বাচ্চার ওভারি যদি কোনোভাবে স্যাম্পল কালেক্ট করে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, সেখানে যা দেখা যাবে সবই হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল। আর হোয়াট ইজ প্রিমোরডিয়াল ফলিকল?
What is primordial follicle? Primordial follicle is nothing but primary oocyte surrounded by follicular cell. আচ্ছা, আর যেটা আমি বললাম প্রাইমারি oocyte স্টার্ট। আচ্ছা এখন শুনো, তো তোমরা একটু আবার আমি বলি তাহলে, প্রিমোডিয়াল ফলিকল পর্যন্ত শুধু পাওয়া যায়, প্রিমোডিয়াল ফলিকল পর্যন্তই, আনটিল দ্য পিউবার্টি স্টার্টস। প্রিমোডিয়াল ফলিকল কি? প্রাইমারি oocyte সারাউন্ডেড বাই ফলিকুলার সেল। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস আবার রিক্যাপিচুলেট করি যে প্রাইমারি oocyte যখন সেকেন্ডারি oocyte হয় তখন কিন্তু সে কিভাবে সেকেন্ডারি oocyte হয়? মায়োসিস 1 এর মাধ্যমে, তাই না? সো ইন্ট্রাইউটেন লাইফে কিন্তু প্রাইমারি oocyteটা মায়োসিস 1 শুরু করে, কিন্তু দেখো প্রাইমারি oocyte স্টার্টস মায়োসিস 1 বাট অ্যারেস্টেড অ্যাট ডিপ্লোটিন আনটিল পিউবার্টি। এখানে এসে অ্যারেস্টেড হয়ে যায়, পিউবার্টির আগ পর্যন্ত তার আর কোনো অগ্রগতি হবে না, সে ডিপ্লোটিনে এসে অ্যারেস্ট হয়ে গেছে, শেষ। আমাদের বাচ্চার বয়স 12, 13, 14 মানে পিউবার্টি পর্যন্ত কোনো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এরপর সে যখন ওয়ান্স শি রিচেস পিউবার্টি, ওয়ান্স শি হিটস পিউবার্টি, তারপর কি হয় আমরা এগুলোর উপর একটু করি। আমাদের মাথায় কিন্তু ওজেনেসিসের স্টেপগুলো থাকবে, ওইটাকে সাথে রেখে 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 আমরা হচ্ছে এই জিনিসটা আমরা দেখব। দেখো, প্রিমোর্ডিয়াল ফলিকল হচ্ছে প্রি পিউবার্টাল একটা গার্লের ওভারিতে পাওয়া যায়। পিউবার্টি একটা 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 ফিমেলের পিউবার্টির কিছু স্টেজ আছে, বাট আমরা সবাই যে স্টেজটা নিয়ে বেশি শুনি সেটা হচ্ছে মেনার্কি, মানে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন এটা তোমরা সবাই জানো, রজত চক্র, এটা একটা মান্থলি সাইকেল। এটার উদ্দেশ্য একটাই যে প্রতি মাসে একটা করে ম্যাচুর ওভাম তৈরি করে এটাকে ফার্টিলাইজেশনের জন্য পাঠানো। সো এখন দেখো, আমার ওভারিতে আমি কি বলছি, শুধু প্রিমোডিয়াল ফলিকুল আছে, কয়টা আছে? ফিউ থাউজেন্ড, সাপোজ কথার কথা ধরো 20 থেকে 30,000 প্রিমোডিয়াল ফলিকুল আছে। প্রতি মাসে কি হয়, প্রতি মাসে এই 20-30 হাজার প্রিমোডিয়াল ফলিকলের মধ্যে 15 থেকে 20টা প্রিমোডিয়াল ফলিকল সিলেক্ট হয় যে এই মাসে এদেরকে চেষ্টা করতে হবে ওভুলেশনের জন্য। এই 15-20টাতে কি কি চেঞ্জ দেখা যায় এগুলো আমরা এখন ফলো করব। আচ্ছা, ফার্স্টে কি হয়, এই যে প্রাইমারি oocyte সারাউন্ডেড বাই ফলিকুলার সেল ছিল, এই ফলিকুলার সেলগুলার লেয়ার বাড়ে। ফার্স্টে ওরা ওয়ান লেয়ার ছিল, সিঙ্গেল লেয়ার ছিল, তারপর এরা মাল্টিপল লেয়ার হয়ে যায়। এই অবস্থায় এই যে 15 থেকে 20টা প্রিমোডিয়াল ফলিকল যে এই চেঞ্জটা হইলো, এই 15 থেকে 20টা ফলিকলকে বলা হয় প্রাইমারি ফলিকল। দিস থিং ইজ স্টিল প্রাইমারি oocyte and these things are still follicular cell but they are increasing their layer numbers. এরপর ওই এটা কিন্তু ওই মাসের মধ্যেই এগুলো সব চলতেছে। এরপর কি হয় দেখো, এই যে ফলিকুলার সেলগুলো এগুলো একদম নিউমারাস হয়ে যায়, অসংখ্য হয়ে যায়, কমলা কমলা নিউমারাস হয়। এরা একরকম ম্যাটেরিয়াল সিক্রিট করে, গ্লাইকোপ্রোটিন লাইক সাবস্টেন্স সিক্রিট করে, যেটা প্রাইমারি oocyteটাকে বাইরে দিয়ে সুন্দর একটা প্রোটেকশন দেয়। এই যে আমি এখানে লাল রং দিয়ে যে দেখাইছি এই জিনিসটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। তাহলে আবার বলতেছি, প্রাইমারি oocyte সারাউন্ডেড বাই ফলিকুলার সেলস, follicular cells secrete glycoprotein like substance which make a hard compact protective layer around the secondary around the primary oocyte. This is called zona pellucida. আর এই যে ফলিকুলার সেলের বাইরে কিছু এন্ডোক্রাইন সেল অ্যাপিয়ার করতে শুরু করে, এগুলাকে বলা হয়, ভিতরটাকে বলা হয় থিকা ইন্টারনা, বাইরেরটাকে বলা হয় থিকা এক্সটার্না। তাহলে আবার বলি, প্রাইমারি oocyte তো ছিলই, ফলিকুলার সেলও ছিল, মাঝখানে নতুন তৈরি হলো জোনা পেলুসিডা, বাইরে তৈরি হলো থিকা ইন্টারনা আর থিকা এক্সটার্না। তাহলে প্রাইমারি oocyte, জোনা পেলুসিডা, ফলিকুলার সেল, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এই সবগুলা যখন হয় তখন আমরা ফলিকুলটার নাম দিই সেকেন্ডারি ফলিকুল। দিস থিং ইজ স্টিল প্রাইমারি oocyte। এরপর দেখো কি হয়, আরো চেঞ্জ হয়, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, জোনা পেলুসিডা, প্রাইমারি oocyte, ফলিকুলার সেল সব আগের মতো আছে, কিন্তু এর মাঝখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যাপিয়ার করে। ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিকে বলা হয় অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম, ইট ইজ রিচ ইন হরমোনস সাচ এস এস্ট্রোজেন which is needed for ovulation ultimately। যাই হোক, এই যে
অল দিস উইথ দ্য এন্ট্রাম ইন বিটুইন। এখন দেখো একটা জিনিস হইলো, এন্ট্রামটা কি করে, এন্ট্রামটা এই যে প্রাইমারি ওসাইটটাকে একটা সাইডে ঠেলে দেয়, একটা সাইডে ঠেলে দেয়। এই যে অবস্থাটা, এই অবস্থাটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ড্র অ্যান্ড লেবেল এ গ্রাফিয়ান ফলিকল। দেখো প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই জোনা পেলুসিডা, ফলিকুলার সেল, মাঝখানে এন্ট্রাম, থিকা ইন্টারনা আর বাইরে থিকা এক্সটার্না। স্টিল দিস ইজ প্রাইমারি ওসাইট স্টিল। বাট এতদিনে আমি একটা জিনিস যেটা বলছি, এখান থেকে 15-20টা সিলেক্ট হয়ে প্রাইমারি হয়, হইতে 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 যখন গ্রাফিয়ান ফলিকলে আসে তখন আর 15-20টা থাকে না, তখন মাত্র একটা থাকে। কারণ এত মানে মানে একটাই মাত্র এই পর্যন্ত, এই স্টেজ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। সো 15-20টা প্রাইমারি ফলিকল সিলেক্ট হইলেও আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় মাত্র একটা, এবং এই একটা থেকে আলটিমেটলি ওভুলেশন হবে। জাস্ট বিফোর ওভুলেশন কি হয়, জাস্ট বিফোর ওভুলেশন ডিউ টু ইনফ্লুয়েন্স অফ হরমোনস, দিস প্রাইমারি ওসাইট যে সেই বিগত 15 বছর থেকে আটকায় আছে ডিপ্লোটিন 1-এ, আলটিমেটলি সে আল্লাহর ওয়াস্তে তার এই ডিপ্লোটিন 1 থেকে ভেঙে বের হয়ে মিওসিস 1টা কমপ্লিট করে। অর্থাৎ প্রাইমারি ওসাইটটা মিওসিস 1 কমপ্লিট করলো। আমরা কি জানি, প্রাইমারি ওসাইট মিওসিস 1 কমপ্লিট করে কি তৈরি করে, একটা সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি। এই যে দেখো সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি। এই অবস্থায় এই জায়গাতে এত বেশি চাপ হয়ে যায়, মানে এন্ট্রামের ফ্লুইড বেড়ে বেড়ে এই জায়গার উপর এত চাপ ক্রিয়েট করে, আর হরমোনাল ইনফ্লুয়েন্সে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যে এই জায়গা থেকে এই জায়গার উপর অনেক চাপ দেওয়া হয় যে এটা ফেটে বের হয়ে আসে। মানে এই যে সেকেন্ডারি ওসাইটটা এটা ফেটে বের হয়ে আসে, এই ফেটে বের হয়ে আসাটার নামই ওভুলেশন। এবং তাহলে তোমরা একটা জিনিস একটু ভালো করে বুঝতে পারতেছো যে গ্রাফিয়ান ফলিকলটাতে কিন্তু প্রাইমারি ওসাইট থাকে, বাট ওভুলেশনের মাত্র কিছু ঘন্টা আগে সে মায়োসিস 1 কমপ্লিট করে সে সেকেন্ডারি ওসাইট হয়, বাট এর পরপরই সে ওভুলেটেড হয়ে বের হয়ে আসে। সো ওভুলেশন হয়ে কিন্তু ওভাম বের হয়ে আসে না, অলওয়েজ রিমেম্বার, ওভুলেশন হয়ে বের হয়ে আসে সেকেন্ডারি ওসাইট। আর সেকেন্ডারি ওসাইট শুধু একলাই বের হয়ে আসে না, আর কি কি বের হয়ে আসে, ওই যে লাল যে জোনা পেলুসিডা সে বের হয়ে আসে, আর এই যে ফলিকুলার সেল যে ছিল চারপাশে এগুলো বের হয়ে আসে। এই ফলিকুলার সেলগুলো চারপাশে একটা স্ট্রাকচারের মতো হয়ে থাকে, মুকুটের মতো হয়ে থাকে। এটা একটা পরিচিত ওয়ার্ড, মুকুটের স্প্যানিশ ওয়ার্ড হচ্ছে করোনা, যে মানে করোনা ভাইরাস দেখতে মুকুটের মতো সামহাও, এই জন্য করোনা ভাইরাস বলা হয়। তো করোনা রেডিয়েটা, এটা মুকুটের মতো চারপাশে চারপাশে ছড়িয়ে থাকে, এজন্য এই যে এটার নাম হচ্ছে করোনা রেডিয়েট। আমি আবার বলতেছি, মাঝখানে সেকেন্ডারি ওসাইট সারাউন্ড বাই জোনা পেলোসিটা, আর যেই ফলিকুলার সেলগুলো লেগে থাকে এই জিনিসগুলোকে বলা হয় করোনা রেডিয়েটা। সো তোমরা একটা জিনিস কি বুঝতে পারতেছো যে আমি একটা জিনিস বলছিলাম যে উওজেনেসিস কিন্তু কন্টিনিউয়াসলি হয় না, এটা অ্যারেস্ট হয়ে 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 অ্যারেস্ট হয়ে 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 হয়। সো সেকেন্ডারি ওসাইটটাই ওভুলেশন হয়, ওভাম কিন্তু এখনো হয় না। আমরা কিন্তু এখনো স্টোরি শেষে আসি নাই, স্টোরি শেষে আজকে আসবো না, এটার জন্য একটা ক্লাস লাগবে। আজকে অনেক হয়েছে, মাথা গরম হয়ে গেছে তোমাদের, আমার মাথা গরম হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমি জাস্ট আর একবার ছোট সংক্ষেপে জাস্ট এটাই আবার রিক্যাপিচুলেট করতেছি। প্রিমোডিয়াল জার্ম সেল থেকে ওগোনিয়া থেকে প্রাইমারি ওসাইট, এটা হয় ইনটিউটেরিয়ান লাইফে। প্রাইমারি ওসাইটটা সারাউন্ডেড বাই প্রিমোডিয়াল সারাউন্ডেড বাই ফলিকুলার সেল, এটা ডিপ্লোটিক স্টেজে অ্যারেস্ট হয়ে থাকে। মেয়েটা যখন পিউবার্টিতে পৌঁছায় প্রতি মাসে 15 থেকে 20টা দে আর সিলেক্টেড অ্যান্ড দে কনভার্ট ইন্টু প্রাইমারি ফলিকুল, এখানে লেয়ার বাড়ে। তারপর কিছু কিছু সেকেন্ডারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুলের মাঝখানে থাকে জোনা পেলোসিডা নতুন, বাইরে থাকে নতুন থিক ইন্টারনা এক্সটার্না। এরপর থাকে গ্রাফিয়ান ফলিকুল বা টারশিয়ারি ফলিকুল, এখানে নতুন হচ্ছে এন্ট্রাম। আর গ্রাফিয়ান ফলিকুলটাতেও প্রাইমারি ওসাইট থাকে, বাট ওভুলেশনের ঠিক আগে আগে প্রাইমারি ওসাইটটা তার শেষ করে সেকেন্ডারি ওসাইট হয়, মিওসিস 1 শেষ করে। এরপর এটা এক্সট্রুডেড হয়ে যায়, ওভুলেশন হয়, তখন এটার নাম হয় ওভুলেটেড সাবস্টেন্স। যাই হোক, ওভুলেশন হয় কার, ওভুলেশন হয় সেকেন্ডারি ওসাইটের। বাট সেকেন্ডারি ওসাইটটা কিন্তু তখনও ওভাম হয় নাই, হবে না যদি না স্পার্ম না আসে। সো মেয়েদের অনেক চাহিদা, ওদের স্পার্ম ছাড়া ওদের ওভুলেশন কমপ্লিট হবে না, ওরা সেকেন্ডারি ওসাইট অবস্থাতে ওরা মানে শেষ হয়ে যাবে যদি না স্পার্ম না আসে। বাট দ্যাটস স্টোরি ফর অ্যানাদার ডে।
সো আমার আজকে ডিসকাশন এই পর্যন্ত ছিল। আমি অনেক হ্যাজার্ডলি ডিসকাস করছি। তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, তোমরা দরকার হলে ভিডিও আরেকবার দেখতে পারো, বাট এত টাইম নাই। তোমরা এখন দরকার হলে বই আরেকবার পড়তে পারো, তাহলে হয়তো জিনিসগুলো একটু ভালো বুঝবা। কারো কোয়েশ্চেন থাকলে নিশ্চয়ই করছো, আমি কোয়েশ্চেনগুলো দেখে অ্যান্সার দিচ্ছি। বাট কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি একটু বলে নিতে চাই যে এই যে তোমরা আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে একটু ডেমো দেওয়ার চেষ্টা করলাম, এটা তোমাদের কিভাবে কিভাবে পরীক্ষা আসতে পারে। ভাইভাতে এগুলো সবকিছু আসতে পারে, এটা আমি শুরুতে বলে নিছি। রিটেনে এখান থেকে কি কি আসে একটু শোনো। ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস এন্ড গ্যামিটোজেনেসিস, তারপরে হচ্ছে মাইটোসিস ভার্সেস মায়োসিস, এটার ইয়েটা আসে, ডিফারেন্সটা আসে। তারপরে আরেকটা কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য হ্যাপ্লয়েড সেলস ইন স্পারমাটোজেনেসিস, হোয়াট আর দ্য হ্যাপ্লয়েড সেলস ইন ওজেনেসিস। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আলোচনা করে দিই। আমি এই জায়গায় যখন মায়োসিস পড়াচ্ছিলাম, আমি কি বলছিলাম, ফার্স্ট মায়োটিক ডিভিশন শেষে যে সেলগুলো হয় এরা কিন্তু হ্যাপ্লয়েড, সেকেন্ড মায়োটিক ডিভিশন শেষে যে সেলগুলো হয় এরাও হ্যাপ্লয়েড। সো এই যে দেখো তোমরা এখানে, এই যে মায়োসিস 1 শেষে যে সেকেন্ডারি স্পারমাটোসাইট হয় সে হ্যাপ্লয়েড, মায়োসিস 2 শেষে যে সেকেন্ডারি মানে যে স্পার্ম বা ওভাম হয় সেও হ্যাপ্লয়েড, বাট এর আগে সবগুলো ডিপ্লয়েড। সো স্পারমাটোজেনেসিসের হ্যাপ্লয়েড সেল কি কি? সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড আর স্পার্ম। আর উওজেনেসিসের হ্যাপ্লয়েড সেল কি কি? সেকেন্ডারি উওসাইট, ওভাম, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি, থার্ড পোলার বডি। এটা একটা এমসিকিউ আকারে আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং আর হ্যাপ্লয়েড সেলস। তাহলে আমাদের শরীরে হ্যাপ্লয়েড সেলগুলো কি কি আমরা বলেই ফেলি, স্পার্ম, ওভাম, প্রাইমারি সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি উওসাইট, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি, থার্ড পোলার বডি। জাস্ট এই কয়টি হ্যাপ্লয়েড সেল আছে আমাদের বডিতে, এর বাইরে আর কোনো হ্যাপ্লয়েড সেল নাই। এছাড়া প্রসেস অফ ওজেনেসিস, প্রসেস অফ ওজেনেসিস আসে কোয়েশ্চেনে রিটেন। এখানে তোমরা ওজেনেসিসের পাশাপাশি ফলিকলটাও পাশে রাখতে পারো। হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস। সো আশা করি আমি মোটামুটি সবগুলো জিনিসই কাভার করেছি, আর মোটামুটি আমি সবগুলো জিনিস উপস্থাপন করতে পারছি। সো এখন আমি একটু কোয়েশ্চেনগুলো তাহলে দেখি কি কি কোয়েশ্চেন আসছে। বেশি আসেনি আশা করি, ভিউয়ার খুব বেশি না, সো কোয়েশ্চেনও খুব বেশি আসবে আশা করি। আচ্ছা, আমার যতদূর মনে পড়েছে মনে হয় কোয়েশ্চেন একটা ছিল সর্বোচ্চ। তাহলে ভালো, সবার জন্য তাড়াতাড়ি সবাই রেস্টে যাইতে পারবা। এইচএসসি ফার্স্ট পেপার দেখছি ওয়ানাবি ডিএমসি K79। আচ্ছা, সিএম ফেরদৌস ভাই, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে, ওয়ার্ক হার্ড ফর দিস। আচ্ছা, জুহি মাহমুদা জিজ্ঞেস করেছে, ভাইয়া ছেলেদের প্রিমোডিয়াল জার্ম সেল কোথা থেকে ক্রিয়েট হয়? আচ্ছা, প্রিমোডিয়াল জার্ম সেল ছেলে হোক মেয়ে হোক একই জায়গা থেকে, ইয়ক স্যাক থেকেই এমব্রায়োর ভিতরে মাইগ্রেট করে। ছেলে হইলে সে প্রিমোডিয়াল জার্ম-সেল গুলো আলটিমেটলি স্পার্ম তৈরি করবে পিউবার্টির পরে, আর যদি ফিমেল হয় ওই প্রিমোডিয়াল জার্ম-সেল গুলো একই জায়গা থেকে এসে আলটিমেটলি ওভাম তৈরি করবে। আচ্ছা, আশা করি যে কোয়েশ্চেন এ পর্যন্তই, এখন পর্যন্ত আমি আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। সো গাইজ, আশা করি যে আমি যেটুকু বুঝাতে চেয়েছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। অনেকে সিনিয়ররা অনেকে দেখেছেন অনেক। আহ, আশা করি আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবার আমি আবার ক্লিয়ার করছি, এটা কোনো ক্লাস নয়, এটা একটা ডেমো। এটা জাস্ট ছোট ভাইদেরকে একটু বড় ভাইরা যেভাবে সাহায্য করে এটাই। আমি আর কিছু ক্লেম করছি না। আমি আবার, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসেছে, ভাইয়া ছেলেদের কি ইয়ক স্যাক থাকে? আচ্ছা, আমরা যখন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট পড়বো তখন আমরা দেখবো যে ইয়ক স্যাক এটা হচ্ছে ডেভেলপিং এমব্রায়োর একটা পার্ট। এটা ছেলে মেয়ে সবারই থাকে, আলটিমেটলি এটা নাই হয়ে যায়, বাট ছেলে মেয়ে সবার এটা থাকে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম, আম, আমি আজকে গ্যামেটোজেনেসিস এবং সেল ডিভিশন নিয়ে ডিসকাস করলাম। সম্ভবত আমার আরো দুটি ক্লাস লাগবে জেনারেল এমব্রায়োলজি শেষ করার জন্য। নেক্সট ক্লাসে আমরা পড়বো ফার্টিলাইজেশন, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট এবং সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। থার্ড ক্লাসে আমরা পড়বো থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ নোটোকর্ড, আর হচ্ছে এছাড়া আর যা আছে টু র্যাপ আপ দ্য জেনারেল এমব্রায়োলজি। সো গাইজ, আমার আমার পরের ক্লাসটা আমি নিব হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায়। মঙ্গলবার, এটা ডিএমসিডিসি পেজ থেকে আবার পোস্ট দিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে, মঙ্গলবার 7:30টায়।
So till then guys, assalamu alaikum and peace.